প্রিজন ব্রেকে মাইকেল স্কোফিল্ড এখন পর্যন্ত দুটো সাংঘাতিক এবং সিকিউর জেল থেকে পালিয়েছে। পুরো দেশ, প্রশাসন এবং এর চেয়েও পাওয়ারফুল ডিপ স্টেট দ্য কোম্পানির, এমনকি নিজের মায়ের সাথেও লড়াই করে জয়ী হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত গল্প গিয়ে ঠেকেছে মাইকেলের সমাধিতে। কিন্তু সে কি আসলেই মরে গেছে, নাকি কবরের অন্ধকারে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? জানতে হলে আসুন দেখে আসি প্রিজন ব্রেকের সর্বশেষ সিজনে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। প্রায় 7 বছর হয়ে গেছে মাইকেল এই দুনিয়ার কাছে মৃত। সারাকে জেল থেকে উদ্ধার করতে গিয়ে মাইকেল হাই ভোল্টেজে শক খেয়ে মারা গিয়েছিল এবং তাকে সকল নিয়ম মেনে দাফনও করা হয়েছিল। এরপরে যে যার মতো লাইফ গুছিয়ে নেয়। এদিকে টিব্যাগ এতদিন ফক্স রিভারে জেল খাটছিল, তবে আজকে সে ছাড়া পেয়ে যাচ্ছে। গার্ড বিস্মিত হয়ে বলে টিব্যাগের হয়তো উপর মহলে অনেক কানেকশন আছে, না হলে তার মতো হারামির এত সহজে ছাড়া পাওয়া সম্ভব না। জেল থেকে বের হওয়ার সময়ে গার্ড টিব্যাগকে তার জিনিসপত্রগুলো দেয়। জিনিসপত্র বলতে একটা ল্যাপটপ, কয়েকটা পুরনো চকলেট, এসবই আর কি। তবে জেলে টিব্যাগের নামে একটা খামও এসেছিল। টিব্যাগ খামটা দেখে বেশ অবাক হয়, এরপরে জিনিসপত্র নিয়ে চলে যায়। অন্যদিকে লিঙ্কন আবারও খামখেয়ালি জীবন শুরু করেছে। একজন তার কাছে বেশ মোটা অঙ্কের টাকা পায়। টাকা শোধ করতে না পারায় পাওনাদারেরা এখন তাকে তাড়া করে বেড়াচ্ছে। লিঙ্কনও এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছে। তাড়া খেয়ে লিঙ্কন বাড়ি ফিরে দেখে টিব্যাগ দাঁড়িয়ে আছে। টিব্যাগকে দেখে সে বেশ রেগে যায়, তবে টিব্যাগ তাকে খামটা দিলে সেটা খুলে লিঙ্কন বিস্মিত হয়ে যায়, কারণ খামের ভেতরে মাইকেলের একটা ফটো ছিল। ফটোতে মাইকেল একটা জেলের ভেতরে দাঁড়িয়ে আছে। লিঙ্কন প্রথমে ভেবেছিল টিব্যাগ তার সাথে মশকরা করছে, কিন্তু খামের ওপরে ডাক টিকিটগুলো একদম অরিজিনাল, অর্থাৎ এটা পোস্ট অফিসের মাধ্যমেই পাঠানো হয়েছে। কিন্তু সমস্যা হলো এটাতে ফিরতি স্ট্যাম্প দেওয়া নেই, তাই তারা বুঝতে পারছিল না এটা কোথায় থেকে পাঠানো হয়েছে। ফটোর নিচে সাংকেতিক কিছু কথাও লেখা ছিল। লেখাগুলো থেকে তারা ধারণা করে এগুলো লিঙ্কন এবং টিব্যাগের জন্য লেখা। কিন্তু তারা এটা ভেবে কনফিউজড হয়ে যাচ্ছিল যে কেউ যদি খামটা পাঠিয়েও থাকে তাহলে টিব্যাগের কাছে কেন পাঠালো, কারণ টিব্যাগ তো তাদের শত্রু। টিব্যাগ ধারণা করে মাইকেল হয়তো বেঁচে আছে, আর সে এখন টিব্যাগ এবং লিঙ্কন উভয়েরই সাহায্য চাইছে। তবে লিঙ্কন টিব্যাগের কোনো সাহায্য চাইছিল না, তাই সে টিব্যাগকে তাড়িয়ে দেয়। এরপর লিঙ্কন নিউ ইয়র্কে সারার সাথে দেখা করতে যায়। এয়ারপোর্টে নামার পর থেকেই লিঙ্কন খেয়াল করে তাকে কেউ ফলো করছে, তবে সে তাকে কাট করে সারার বাড়িতে পৌঁছে যায়। সারা এখন বিবাহিত। সে জ্যাকব নামের একজনকে বিয়ে করে মাইকেলের ছেলেকে নিয়ে সংসার করছে। লিঙ্কন সারাকে মাইকেলের ফটোর ব্যাপারে বললে সারা বলে এই ছবিটা হয়তো ফটোশপ করা, মাইকেলের বেঁচে থাকার কোনো চান্সই নেই। লিঙ্কন কিছুই বলে না, কারণ সে পুরোপুরি কনফিউজড হয়েছিল। সে মাইকেলের কবরের সামনে দাঁড়িয়ে ফটোটা দেখছিল। তখন কাগজে রোদের আলো পড়ায় সে খেয়াল করে এখানে দুরকম কালি দিয়ে সেন্টেন্সগুলো লেখা হয়েছে। সে বাড়ি গিয়ে পেন্সিল দিয়ে পুরো লেখাটা মুছে দিলে দেখা যায় এতে কলম দিয়েও কয়েকটা অ্যালফাবেট লেখা আছে। অ্যালফাবেটগুলো সাজালে পাওয়া যায় ওগিজিয়া। লিঙ্কন গুগলে শব্দটা সার্চ দিলে দেখা যায় ওগিজিয়া হলো ইয়েমেনের একটা জেলখানা। এটা দেখার পরে লিঙ্কন আবারও কবরস্থানে চলে যায় এবং মাইকেলের কবরটা খুঁড়তে শুরু করে। এরপর দেখে ভেতরে মাইকেলের জামা কাপড় ছাড়া আর কোনো কঙ্কাল বা ফসিল কিচ্ছু নেই। এটা থেকে লিঙ্কন বুঝে যায় ফটোর কাহিনীটাই সত্যি, মাইকেল এখনো বেঁচে আছে আর সে এখন ওগিজিয়া কারাগারে বন্দী। যাই হোক, লিঙ্কন মাইকেলের ব্লেজারটি কবর থেকে তুলে নিয়ে নিজের কাছে রেখে দেয়। এদিকে টিব্যাগ হোটেলে গিয়ে ল্যাপটপটা অন করতেই একটা রিমাইন্ডার নোটিফিকেশন ভেসে ওঠে এবং তাকে আগামীকাল 9:30টায় ডাক্তার হুইটকুম্বের সাথে দেখা করতে বলা হয়। টিব্যাগ ডাক্তারের সাথে দেখা করলে ডাক্তার জানায় তারা বিশেষ প্রযুক্তির মাধ্যমে টিব্যাগের জন্য অত্যন্ত আধুনিক একটা আর্টিফিশিয়াল হাত লাগিয়ে দেবে, যেটা দিয়ে হুবহু অরিজিনাল হাতের মতোই সব কাজ করা যাবে। যদিও এই ধরনের অপারেশনের জন্য প্রচুর টাকা লাগে, তবে কোনো একটা গোপন সংস্থা টিব্যাগের অপারেশনের জন্য টাকা পেমেন্ট করে দিয়েছে। এটা শুনে টিব্যাগ তো খুবই অবাক হয়, তবে তার মাইকেলের ফটোর সাথে থাকা একটা বাক্য মনে পড়ে এবং আসল কাহিনী বুঝে যায়, তাই সে সার্জারি করাতে রাজি হয়ে যায়। এরপর ডাক্তার সার্জারি করে সফলভাবে টিব্যাগকে হাতটা লাগিয়ে দেয়। টিব্যাগ সুস্থ হয়ে প্রথমেই ডাক্তারকে চেপে ধরে এবং জিজ্ঞেস করে তার সার্জারির জন্য কে টাকা দিয়েছে। ডাক্তার বলে সে তার এক্স্যাক্টলি নামটা জানে না, তবে আউটিস নামের কেউ হয়তো টিব্যাগের জন্য টাকা দিয়েছে। অন্যদিকে লিঙ্কন গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছিল,
তখন কে একজন তাকে তাড়া করে। লিঙ্কন পালানোর চেষ্টা করলে লোকটা তাকে ধাক্কা দেয়। লিঙ্কন ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। তবে ভাগ্য ভালো, নিচে জলাশয় ছিল। সে পানির ভেতরে পড়ে প্রাণে বেঁচে যায়। এরপরে সারাকে ফোন করে অ্যালার্ট করে দেয়। তবে ততক্ষণে একজন সারার বাড়িতেও অ্যাটাক করে। সারা মাইকেল জুনিয়রকে নিয়ে একটা রুমে লুকিয়ে পড়ে। তবে আততায়ী জ্যাকবকে গুলি চালিয়ে দেয়। আততায়ী সারাদেরও প্রায় ধরেই ফেলেছিল। তবে পুলিশের গাড়ির সাইরেন পেয়ে সে পালিয়ে যায়। এরপরে সারা জ্যাকবকে নিয়ে হাসপাতালে গেলে একটু পরে লিঙ্কন তার সাথে দেখা করে। মাইকেলের অগিজিয়া জেলে থাকার ব্যাপারে জানায়, কিন্তু সারা এই ব্যাপারটা বিশ্বাস করতে চাইছিল না। যদিও লিঙ্কন এই ব্যাপারটার একটা খোলাসা করতে চাইছিল, তাই সে হেল্পের জন্য বেঞ্জামিনের সাথে দেখা করে। বেঞ্জামিন এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাছাড়া সে মধ্যপ্রাচ্যের মৌলবাদী আগ্রাসনকে দমানোর জন্য একটা সংস্থার হয়ে কাজ করছে। লিঙ্কন গিয়ে বেঞ্জামিনকে মাইকেলের ফটো দেখিয়ে ব্যাপারটা খুলে বলে। বেঞ্জামিন বলে, ইয়েমেনের অগিজিয়া কারাগারে শুধুমাত্র সরকার বিরোধী দাগি আসামিদের রাখা হয়। বলা চলে ওটা একটা জঘন্য জায়গা। তাছাড়া ইয়েমেনে এখন গৃহযুদ্ধ চলছে, সেখানে কোনো আমেরিকান শ্বেতাঙ্গের টিকে থাকা প্রায় অসম্ভব। তবুও বেঞ্জামিন জেলের প্রতিনিধিদের সাথে ফোনে কথা বলে, এমনকি মাইকেলের ফটো এবং ডিটেলস পাঠায়, কিন্তু তারা মাইকেলের কোনো ট্রেস পায় না। তবুও লিঙ্কন নিজে গিয়ে সরাসরি ব্যাপারটা দেখতে চাইছিল। বেঞ্জামিন লিঙ্কনকে সাবধান করে দেয়, এখন ইয়েমেনে গেলে প্রাণ নিয়ে ফিরে আসার চান্স খুবই কম। তবুও লিঙ্কন যাবার জন্য জেদ ধরে, তাই বেঞ্জামিন তাকে ইয়েমেনে নিয়ে যাবার ব্যবস্থা করে। খবর পেয়ে তাদের সাথে যাওয়ার জন্য ফার্নান্দোও চলে এসেছিল, তবে তারা ফার্নান্দোকে সাথে নেয় না। পরবর্তীতে যদি ফার্নান্দোকে প্রয়োজন হয় এটা ভেবে তারা ফার্নান্দোকে রেখে যায়। লিঙ্কন আর বেঞ্জামিন যখন এয়ারপোর্টে ঢোকে তখন গতদিন লিঙ্কন আর সারাকে অ্যাটাক করা আততায়ী দুজন তাদের ফটো তুলে নিয়ে পাঠিয়ে দেয়। আসলে এই আততায়ীরা CIA এজেন্ট ছিল, যার একজনের নাম এমিলি, অন্যজনের নাম ভ্যান গগ। তবে এরা পসেইডন নামের একজন রহস্যময় লোকের হয়ে কাজ করত। পসেইডনের ব্যাপারে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো। যাই হোক, ইয়েমেনে পৌঁছাতেই লিঙ্কন আর বেঞ্জামিন কাছাকাছি জায়গায় একটা মিসাইল ব্লাস্ট হতে দেখতে পায়। এটা দেখেই তারা বুঝে যায় এখানে পরিস্থিতি কেমন। বেঞ্জামিনের মিস শিবা নামের একজনের সাথে কথা হয়েছিল, তাদের রিসিভ করার জন্য এয়ারপোর্টে শিবার লোক পাঠানোর কথা। একটু পরেই তাদের কাছে একজন লোক এসে বলে, আমাকে শিবা পাঠিয়েছে। এরপর তারা সেই লোকটার গাড়িতে উঠে বসে, কিন্তু একসময় বেঞ্জামিন বুঝতে পারে এই লোকটা আসলে শিবার পাঠানো লোক না। লোকটা তাদের একটা গ্যারেজে নিয়ে আসে এবং তার লোকেরা বেরিয়ে এসে লিঙ্কন আর বেঞ্জামিনকে চারিদিক থেকে অ্যাটাক করে। তবে দুজনে মিলে ওদের সবাইকে ধরাশয়ী করে ফেলে। লিঙ্কন ওদের একজনের ফোনে তার এবং বেঞ্জামিনের একটা ফটো দেখতে পায়, যেটা এয়ারপোর্টে তোলা হয়েছে। এরই মধ্যে সেখানে শিবা পৌঁছে যায় এবং দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। লিঙ্কন সন্দেহ করে তাদের ফোন ট্র্যাক করা হচ্ছে, তাই সে নিজেদের ফোনগুলো ফেলে দেয়। সেফ জায়গায় গিয়ে লিঙ্কন ফ্রেশ হবার পরে খেয়াল করে কবর থেকে তুলে আনা মাইকেলের সেই ব্লেজারের ট্যাগে কেনিয়েল আউটিস লেখা। সে ব্যাপারটা গুরুত্ব না দিয়ে বাইরের ঘরে আসে। শিবা তাকে ওমর নামের একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। ওমর একজন দালাল, সে বিভিন্ন রকমের কাজ করে বেড়ায়। ওমর জানায় অগিজিয়া জেলে মাইকেলের মতো দেখতে একজন আছে। ওমর তাদের জেলে দেখা করতে যাবার সব ব্যবস্থা করে দেবে। বিনিময় লিঙ্কনকে নিজের পাসপোর্টটা ওমরকে দিয়ে দিতে হবে। এখানে আমেরিকান পাসপোর্ট স্বর্ণের মতোই দামি। পাসপোর্ট মডিফাই করে যে কেউ দেশ থেকে পালাতে পারবে। পাসপোর্ট ছাড়া লিঙ্কন এখান থেকে বের হতে পারবে না। তবুও সে নিজের পাসপোর্টটা দিয়ে দেয়। এরপরে শিবা, লিঙ্কন আর বেঞ্জামিনকে নিয়ে জেলে যায়। তারা মাইকেলের ফটো দেখিয়ে গার্ডকে তার ব্যাপারে জিজ্ঞেস করলে গার্ড জানায় এর নাম তো কেনিয়েল আউটিস। সে একজন দাগি আসামি, খুনের দায়ে তাকে জেলে পাঠানো হয়েছে। সে ISIL এর সাথে মিলে সরকার পতনের ষড়যন্ত্র করছিল। লিঙ্কনের মনে পড়ে সে ব্লেজারেও কেনিয়েল আউটিস নামটা দেখেছিল, অর্থাৎ মাইকেল এখানে কেনিয়েল আউটিস পরিচয় আছে। একটু পরে গার্ড মাইকেলকে দেখা করার জায়গায় নিয়ে আসে। মাইকেলকে জীবিত দেখে লিঙ্কন সাময়িকভাবে হতবাক হয়ে যায়, কিন্তু মাইকেল লিঙ্কনকে না চেনার ভান করে। মাইকেল স্পষ্টভাবে বলে, আমার নাম মাইকেল না, আর আমি তোমাকে চিনি না। এই বলে মাইকেল চলে যায়। ফিরে এসে লিঙ্কন আর বেঞ্জামিন ভাবছিল মাইকেল তাদের না চেনার ভান করলো কেন। এই সময় একটা ছেলে রুমের দরজার সামনে একটা কাগজের পাখি রেখে যায়, যেটা মাইকেলের আইকনিক মেসেজ আর কি। তো কাগজটা খুলে দেখা যায় মাইকেল একটা মেসেজ পাঠিয়েছে, শেক অফ ফ্লাইটকে খুঁজে বের করো, তাহলে আমি মুক্ত হয়ে যাব। শেক অফ ফ্লাইটের ব্যাপারে তারা কিছুই জানতো না, তাই তারা আবারও শিবার কাছে যায় এবং তাকে টাকা দিয়ে শেক অফ ফ্লাইটকে খুঁজে দেওয়ার জন্য রাজি করায়।
এরপরে মাইকেলের সাথে অগজিয়া জেলে দেখা করতে যাওয়ার ভিডিওটা লিঙ্কন সারার কাছে পাঠিয়ে দেয়। ভিডিওতে মাইকেলকে জীবিত দেখে সারার মনের ভেতরে তোলপাড় শুরু হয়ে যায়। সে কাঁদতে থাকে। নিজেকে কিছুটা শান্ত করে সারা ইয়েমেনে থাকা মাইকেলের ডিটেলস বের করার জন্য স্টেট ডিপার্টমেন্টে যায়। আর সেখানে গিয়ে তার পল কেলারম্যানের সাথে দেখা হয়ে যায়। পলকে দেখে সারা অবাক হয়ে যায়। এই লোক যতবার নিজের পরিচয় বদলেছে, একজন মানুষ ততবার বোধ হয় নিজের ড্রেসও বদলায় না। পল সারাকে নিজের কেবিনে নিয়ে যায় এবং ডিটেলস বের করে জানায় মাইকেলের পুরনো সমস্ত আইডেন্টিটি মুছে গিয়েছে। মাইকেলের বর্তমান নাম ক্যানিয়েল আউটিস। সে ISIL বিদ্রোহীদের সাথে যুক্ত। তার নামে সিনিয়র CIA এজেন্টকে খুনের অভিযোগ আছে। কিন্তু সারা কিছুতেই বিশ্বাস করছিল না মাইকেল কাউকে খুন করতে পারে। ফিরে যাওয়ার পরে রাতে পল সারাকে 4 বছর আগের একটা ভিডিও পাঠায়। জঙ্গলে পশুদের ভিডিও করার জন্য ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মাইকেল CIA এর ডেপুটি চিফ হার্লান গেইন্সের মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে। এই ফুটেজের ওপরে ভিত্তি করেই মাইকেলকে সাজা দিয়ে অগজিয়া জেলে পাঠানো হয়েছিল। এদিকে শিবা মাইকেলের চিঠিটা চেক করে একটা ট্যাপের ওপরে ফোন নম্বর পায়। সে নম্বরে ফোন দিতেই একটা ভয়েস মেল পায়, যেটা ইলেকট্রিক্যাল ওয়ার্কসের ডিরেক্টর মোহাম্মদ আল তুনিসের। অর্থাৎ তারা বুঝতে পারে মাইকেল তুনিসের কাছেই যেতে বলেছে। তারা ইলেকট্রিক্যাল ওয়ার্কস ডিপার্টমেন্টে গিয়ে জানতে পারে তুনিস মেয়েকে খুঁজতে শহরের দিকে গেছে। শহরের কথা শুনে শিবা সেখানে যেতে চায় না, কারণ শহরতলি হলো যুদ্ধের ফ্রন্ট লাইন। তবে টাকার বিনিময়ে লিঙ্কন তাকে নিয়ে যেতে রাজি করায়। আসলে স্থানীয়দের হেল্প ছাড়া এই দেশে আমেরিকানরা এক পাও এগোতে পারবে না। তো অ্যাড্রেস নিয়ে শিবা তাদেরকে শহরে নিয়ে যায়। পথে দুটো চেকপোস্টে তারা আটকা পড়লেও শিবার কারণে তারা বেঁচে যায়। তারা অ্যাড্রেস মতো গিয়ে দেখে তুনিসের বিল্ডিংটা ISIL ঘিরে রেখেছে, অর্থাৎ তুনিস বিদ্রোহীদের হাতে বন্দী। তাই তাকে উদ্ধার করার জন্য তারা পেছন দিক দিয়ে ছাদে ওঠে। এরপরে তারা তুনিসকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরে ঢুকে পড়ে। তুনিস প্রথমে তাদের দেখে ভয় পেলেও তারা আশ্বস্ত করে তারা তুনিসকে উদ্ধার করতে এসেছে। তারা অনেক ট্রিক্স করে লাইফ রিস্ক নিয়ে তুনিসকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরে জিজ্ঞেস করে অগজিয়া জেলের সাথে তার কি সম্পর্ক। তুনিস জানায় তার ছেলেও অগজিয়া জেলে বন্দী আছে। লিঙ্কন তুনিসকে বলে তারা ওর ছেলেকে বের করার ব্যবস্থা করবে। তাই তুনিস যেন কিছুক্ষণের জন্য পুরো শহরের কারেন্ট অফ করে দেয়, আর কারেন্ট অফ করার 24 ঘন্টা আগে যেন তাদের সিগন্যাল পাঠায়। এদিকে সারা ছেলেকে স্কুল থেকে আনতে গেলে দেখে কেউ একজন ছেলেকে একটা কাগজের ফুল দিয়ে গেছে। সারা ফুলটা খুলে দেখে এটা মাইকেলের একটা মেসেজ, যেটাতে লেখা আছে সবাই লুকিয়ে থাকো, সামনে একটা ঝড় আসছে। অন্যদিকে মাইকেল জেলের ভেতরে দুজন সেলমেটের সাথে দাঁড়িয়েছিল। এদের একজন তুনিসের ছেলে সিড, আর অপরজন হলো হুইপ নামের একটা ছেলে। তারা মাইকেলের সাথে পালানোর ব্যাপারে কথা বলছিল, কারণ বিদ্রোহীরা এদিকে এগিয়ে আসছে। আগামী দুদিনের ভেতরে হয়তো বিদ্রোহীরা বোম মেরে এই জেলটা উড়িয়ে দেবে। এ সময় পরপর দুইবার কারেন্ট পিপ পিপ করে। এই সিগন্যালে মাইকেল বুঝে যায় তুনিসকে লিঙ্কন উদ্ধার করে এনেছে। এ সময় সেখানে বিদ্রোহী জঙ্গিদের অন্যতম নেতা আবু রামাল আসে মাইকেলের সাথে দেখা করতে। আবু রামাল এসে মাইকেলের সাথে কোলাকুলি করে। মাইকেল আস্তে করে আবু রামালকে বলে আগামীকাল রাতেই তারা এখান থেকে পালাচ্ছে। পরের দিন সকালে মাইকেল তার হাতের ট্যাটু থেকে সূরার একটা আয়াত কাগজে লেখে। এরপরে সেটা প্লেন বানিয়ে জেলের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারে। প্লেনের ভেতরে একটা বাবল গামও রাখা ছিল। জেলের এই পাশে কয়েকটা টোকাই ছেলে আবর্জনা কুড়াতে আসতো। তারা বাবল গামের বিনিময়ে মাইকেলের মেসেজ জায়গা মতো পৌঁছে দিত। তো আজকেও একটা ছেলে মাইকেলের কাগজের প্লেনটা পায় এবং লিঙ্কনের ঠিকানায় পৌঁছে দিয়ে আসে। লিঙ্কন, বেঞ্জামিন আর শিবা লেখার ক্যালিগ্রাফি অ্যানালাইসিস করে একটা ম্যাপ পায়। তারা ম্যাপ ফলো করে একটা দোকানে পৌঁছে। দোকানটা 4 বছর ধরে বন্ধ পড়ে আছে। তারা দোকানে ঢুকে দেখে মাইকেল তার জেল পালানোর সকল প্ল্যান এই দোকানে বসেই জেনারেট করেছে। অর্থাৎ মাইকেল জানতো তাকে জেলে যেতে হবে। তারা সেখানে বিদ্রোহী জঙ্গির নেতা আবু রামালের ফটো পায়, যেটা দেখে তারা বুঝতে পারে মাইকেলের আসল প্ল্যান হয়তো আবু রামালকে জেল থেকে বের করে আনা। এদিকে কিছুদিন আগে যে দুজন এজেন্ট লিঙ্কন এবং সারার বাড়িতে অ্যাটাক করেছিল, তারা সারার একটা ফটো দেখে বিচলিত হয়েছিল। মাইকেল সারার কাছে কাগজের ফুলের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। এরা দুজনে পসেইডনের কোনো প্ল্যানের কথা বলছিল, যেটা এক্সিকিউট করতে তারা সাহায্য করছিল। তো এরা সাইবার টিমের মাধ্যমে সারার মোবাইলটা হ্যাক করে নেয়। সারা তখন হাসপাতালে তার স্বামী জ্যাকবের সাথে গল্পসপ্প করে বের হচ্ছিল। হঠাৎ টি-ব্যাগ তার পথ আটকে দাঁড়ায় এবং বলে সে জানে মাইকেলের বর্তমান নাম ক্যানিয়েল আউটিস, কিন্তু সে এটা জানে না মাইকেল $1 মিলিয়ন খরচ করে কেন টি-ব্যাগের হাত লাগিয়ে দিল। সারাও এই ব্যাপারে কিছুই জানতো না। তাই টি-ব্যাগ তাকেও দলে ভেড়াতে বলে, যাতে দুজনে মিলে এই রহস্য উদ্ঘাটন করতে পারে।
কিন্তু টিব্যাগের মতো হারামির সাথে কাজ করা ডেড রিস্ক, তাই সারা তাকে এড়িয়ে চলে যায়। এরপরে সে একটা রিপেয়ার শপে গিয়ে মোবাইলটা সার্ভিসিংয়ে দেয় এবং নতুন একটা মোবাইল কিনে নেয়। এর ঠিক 10 মিনিট পরেই পসেইডনের এজেন্ট এমিলি এবং ভ্যান রিপেয়ার শপে চলে আসে এবং সারাকে খোঁজে। সারা ততক্ষণে বাইরে চলে গিয়েছিল, তবে তার সারাকে দেখতে পেয়ে তাড়া করে। সারা কোনো রকমে একটা শপিং মলের ছাদে লুকিয়ে তাদের হাত থেকে বেঁচে যায়। পরের দিন জ্যাকব হাসপাতাল থেকে রিলিজ পেলে সারা তাকে নিয়ে বাড়ি ফেরে। এ সময় রিপেয়ার শপের দোকানদার সারাকে ফোন দিয়ে জানায় সারার মোবাইলটা যে হ্যাক করেছে সে সারার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে। তখন সারার মনে পড়ে সে যেদিন পলের সাথে দেখা করতে স্টেট ডিপার্টমেন্টে গিয়েছিল সেদিন পল তাকে পানি খেতে দিয়ে গ্লাসের ছাপ নিয়েছিল। তার সন্দেহ হয় কাজটা পল করেছে কিনা। সারা এই কয়দিনে ঘটে যাওয়া সব ঘটনা জ্যাকবকে খুলে বলে। সব শুনে জ্যাকব সারাকে এসব ঝামেলা থেকে দূরে থাকার নির্দেশ দেয়, কিন্তু সারা এর শেষ দেখতে চাইছিল। তাই সে এবার টিব্যাগকে ফোন দিয়ে একসাথে কাজ করতে রাজি হয় এবং টিব্যাগকে তার হয়ে পলের সাথে দেখা করতে বলে। অন্যদিকে জেলে মাইকেলের ওপরে তার সেলমেট হুইপ সন্দেহ করছিল। হুইপের ধারণা মাইকেল তাকে ফেলে রেখে শুধুমাত্র আবু রামালকে নিয়েই পালাবে। হুইপ বলে আবু রামাল পসেইডনের লোক, সে একটা জানোয়ারের চাইতেও নীচ। তাদের এই জেলে আসার মূল কালপ্রিটই হলো পসেইডন। পসেইডন তাদের ফাঁসিয়ে এই জেলে পাঠিয়েছে যাতে তারা আবু রামালকে বের করে নিয়ে যেতে পারে। কিন্তু সব জেনেও মাইকেল কেন আবু রামালকে সাহায্য করছে এই নিয়ে হুইপ মাইকেলের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। তাদের ঝামেলা ঠেকাতে জেলার ছুটে আসে, আর তখনই মাইকেল জেলারের হাত থেকে তার ঘড়িটা চুরি করে নেয়। আসলে মাইকেল ঘড়িটা হাতানোর জন্যই ইচ্ছে করেই ঝামেলাটা বাঁধিয়েছিল। তো রাতে জেলার বুঝতে পারে তার ঘড়িটা চুরি হয়েছে, তাই সে প্রথমে সন্দেহবশত মাইকেলের সেলে আসে এবং সার্চ করে, কিন্তু ঘড়িটা পাওয়া যায় না। তখন জেলার পুরো জেলটা লকডাউন করে দেয়। মাইকেলও এটাই চাইছিল, লকডাউনের কারণে কয়েদিরা সবাই নিজেদের সেলে আটকা পড়ে যাবে, আর মাইকেল নিজের সেল থেকে বাইরে বের হবার একটা ব্যবস্থা করে রেখেছিল। তাই গার্ডেরা যখন একটা একটা করে সেল সার্চ করবে তখন মাইকেল টিম নিয়ে বাইরে পালিয়ে যাবে। এটাই মূলত তার প্ল্যান ছিল। এদিকে শিবা লিঙ্কনকে নিয়ে একজন দালালের কাছে গিয়েছিল যে তাদেরকে ফেক পাসপোর্ট বানিয়ে দেবে, কিন্তু সেখানে যেতেই কয়েকজন বিদ্রোহী তাদের অ্যাটাক করে। লিঙ্কনকে সেন্সলেস করে একজন শিবাকে পাশের রুমে নিয়ে যায়। লিঙ্কন জ্ঞান ফিরে বুঝতে পারে লোকটা শিবাকে টর্চার করছে এবং রেপ করার চেষ্টা করছে। লিঙ্কন একটা রড ম্যানেজ করে দরজা ভেঙে পাশের রুমে ঢোকে এবং লোকটাকে মেরে শিবাকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে জেল থেকে পালানোর আর 10 মিনিট বাকি ছিল। তখন বেঞ্জামিন তুনিসের সাথে দেখা করে এবং পুরো শহরের কারেন্ট অফ করে দেয়। মাইকেল দ্রুত সেলের সিলিংয়ের টাইল সরিয়ে ছাদে ওঠার চেষ্টা করে। মাইকেল দুজন সেলমেটকে নিয়ে উপরে উঠে গেলেও আরেক সেলমেট সিট সেলের ভেতরে আটকা পড়ে যায়। এই সময় আবু রামালও সেলে চলে আসে এবং হট্টগোল শুরু করে, কারণ মাইকেল আবু রামালকে ফেলে রেখেই পালিয়ে যাচ্ছিল। মুহূর্তে সেখানে গার্ডেরাও চলে আসে আর সিলিংয়ে ফাঁকা দেখে ছাদের গার্ডদের অ্যালার্ট করে দেয়। ফলে মাইকেলেরা পালাতে গিয়ে ধরা পড়ে যায় এবং তাদের ধরে এনে আইসোলেশন সেলে বন্দি করে রাখা হয়। তার পাশের সেলেই আবু রামালকে রাখা হয়েছিল। মাইকেল আবু রামালকে ছাড়াই পালাচ্ছিল, তাই আবু রামাল মাইকেলের ওপরে ক্ষিপ্ত হয়ে বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমাকে ঠকালে, তাই ইউসুফ সরকারের মতো তোমাকেও এর চরম মূল্য দিতে হবে। মাইকেল নিরুপায় হয়ে বসে পড়ে। তার কাছে একটা লুকানো ফোন ছিল, সেটা দিয়ে সে সারাকে বিদায় জানিয়ে একটা ভিডিও মেসেজ পাঠায় এবং বলে যদি সে মরে যায় তাহলে তার এপিটাফে যেন আসল নাম মাইকেল স্কোফিল্ড লেখা হয়। এদিকে লিঙ্কন শিবাকে হাসপাতালে ভর্তি করলে সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। বেঞ্জামিন লিঙ্কনকে সাইডে নিয়ে গিয়ে বলে কয়েক ঘন্টার ভেতরে আইএসআইএল পুরো এলাকার দখল নিয়ে নেবে, তাই তাদের এখনই ইয়েমেন ত্যাগ করা উচিত, নাহলে ওরা সব এয়ারপোর্টের রাস্তা ব্লক করে দেবে। তখন তারা আর পালাতে পারবে না। বেঞ্জামিন শুধু মাইকেলের জন্য সবার লাইফ রিস্কে ফেলতে চাইছিল না, কিন্তু লিঙ্কন আবার মাইকেলকে ফেলে কোনো মূল্যেই যেতে চাইছিল না। তারা কথা বলছিল। এই সময় শিবার বাবা জামিল এসে লিঙ্কনকে ধন্যবাদ জানায় এবং শিবাকে বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ মাইকেলকে বের করে আনার জন্য সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপরে জামিল তার বন্ধু ইব্রাহিমের কাছে লিঙ্কনকে নিয়ে যায়। ইব্রাহিম একজন জাজ। জামিল ইব্রাহিমের মাধ্যমে মাইকেলের মুক্তির পেপার বের করে লিঙ্কনকে দেয়, এমনকি তাকে পালানোর জন্য একটা গাড়িরও ব্যবস্থা করে দেয়। অন্যদিকে টিব্যাগ পলকে ফলো করে তার বাড়িতে যায়। এরপরে পলকে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করে সেই পসেইডন কিনা। পল জানায় সে পসেইডন না। ইভেন পসেইডন যে আসলে কে এটা কেউই জানে না। সে সিস্টেমের ভেতরে থাকা একটা ফিকশনাল ক্যারেক্টার। সে এতটাই চতুর যে
তাকে নিউক্লিয়ার সাবমেরিন দিয়েও খুঁজে পাওয়া সম্ভব না। স্টেট ডিপার্টমেন্ট অনেক বছর ধরেই তাকে খুঁজছে। সে আগে CIA এজেন্ট ছিল, কিন্তু এখন সে নিজের মতাদর্শে চলে। সে দেশের রাজনীতির বিরুদ্ধে। সে কোনো যুদ্ধ বা আক্রমণ ছাড়াই যে কোনো পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে। এখন যে মাইকেল ইয়েমেনের জেলে বন্দী, এটাও পসেইডনের কারণেই। পসেইডন মাইকেলের মাধ্যমে আবু রামালকে বের করতে চাইছে, যাতে ISIL ইয়েমেনের ক্ষমতা দখল করতে পারে। পসেইডন এভাবেই মূলত বিভিন্ন দেশের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তারা কথা বলছিল, তখন এজেন্ট এমিলি এবং ভ্যান চলে আসে। তারা প্রথমেই পলকে গুলি করে দেয়, যদিও টি-ব্যাগ পালিয়ে যায় এবং পুলিশের হটলাইনে কল দিয়ে জানিয়ে দেয়। টি-ব্যাগকে তারা খুঁজে না পেয়ে এজেন্টরা পলকে মেরে ফেলে। এ সময় পুলিশের গাড়ির সাইরেন পেয়ে এজেন্টরা পালিয়ে যায়। অবশ্য বাইরে তাদের জন্য টি-ব্যাগ অপেক্ষা করছিল। টি-ব্যাগ তাদের ফলো করতে থাকে। এজেন্টরা একজনের সাথে গিয়ে দেখা করে, আর এই একজনটা হলো সারার বর্তমান স্বামী জ্যাকব। টি-ব্যাগ ওদের সাথে জ্যাকবকে দেখেই চমকে যায় এবং আড়াল থেকে তাদের ফটো তুলে নেয়। যাই হোক, এদিকে মাইকেল, রামাল, হুইপ এবং মাইকেলের আরেকজন কোরিয়ান সেলমেট যা আলাদা আলাদা আইসোলেশন সেলে বন্দী ছিল। মাইকেল এখানেও পালানোর একটা ব্যাকআপ প্ল্যান রেখেছিল। সে হুইপ এবং যাকে জিজ্ঞেস করে তাদের কারো সেলের দেয়ালে এস আকৃতির কিছু আছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় মাইকেল যে সেল থেকে বের হবার কারসাজি করে রেখেছিল সেটাতে রামাল আছে। তাই মাইকেল রামালকে আবারও দলবদ্ধ হয়ে কাজ করার জন্য বলে, কিন্তু রামাল জানায় অল্প সময়ের ভেতরেই ISIL বিদ্রোহীরা এই জেলটা দখল করে নেবে। তখন সে এমনিই মুক্ত হয়ে যাবে, আর মুক্ত হয়ে সবার আগে মাইকেলকেই খুন করবে। বাইরে তখন ISIL জেলের প্রায় কাছাকাছি চলে এসেছিল, তাই গার্ডেরা বিপদ বুঝতে পেরে অধিকাংশই পালিয়ে যায়। জেলারও নিজের ইউনিফর্ম চেঞ্জ করে কয়েদিদের আটকে রেখে বাইরে পালিয়ে যায়। প্রোটেকশন হারিয়ে জেলের ভেতরে তখন হট্টগোল শুরু হয়ে যায়। এ সময় মাইকেলকে মুক্ত করতে লিঙ্কনও জেলে চলে যায়, কিন্তু সে দেখে জেলে তালা মারা আর চাবি জেলার নিয়ে পালিয়েছে। তাই সে জেলারকে তাড়া করে। এদিকে জেলের কয়েদিদের ভেতরে একদল খ্রিস্টান ছিল। তারা জানতো ISIL জেলের দখল নেওয়ার পরে তাদেরকে কচুকাটা করবে, তাই তারা শিল্ড হিসেবে রামালকে ইউজ করতে চাইছিল। তারা রামালকে হোস্টেস বানিয়ে জঙ্গিদের হাত থেকে পালিয়ে যাবে। খ্রিস্টানেরা হইহুল্লোড় শুরু করে এবং একজন গার্ডের কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে আইসোলেশন অ্যাপার্টমেন্টের দরজা ভাঙার চেষ্টা করে। সেলে বসে রামাল তাদের আগ্রাসন শুনতে পেয়ে ঘাবড়ে যায় এবং মাইকেলদের সাথে একযোগে পালাতে রাজি হয়। মাইকেল রামালকে দেয়ালে এস লেখা ইটটা সরাতে বলে। রামাল সেটা সরিয়ে কয়েকটা টুকরো টুকরো দড়ি এবং একটা চামচ পায়। মাইকেল বলে সে গত 4 বছর ধরে নিজের জামা থেকে সুতো খুলে দড়িগুলো বানিয়েছে। মাইকেল তাকে দড়ির সাথে চামচ বেঁধে সেটা দিয়ে উপরে থাকা একটা পাইপে ছুঁড়ে মেরে পাইপটা আটকাতে বলে এবং সেটা ভাঙতে বলে। রামাল কথা মতো পাইপটা ভেঙে ফেললে মাইকেল এবার তাকে পাইপের মাথায় চামচটা বাঁধতে বলে। চামচ বাঁধা হয়ে গেলে মাইকেল বলে রামাল যেন তার সেলের দরজার ছিদ্র দিয়ে পাইপটা বের করে মাইকেলের সেলের দরজার ছিটকিনি খুলে দেয়। রামাল সেটা না করে নিজের দরজার ছিটকিনি খোলার চেষ্টা করছিল। মাইকেল তাকে বোঝায় এটা দিয়ে নিজের সেলের দরজা খোলা যাবে না, যদি যেত তাহলে সে নিজেই অনেক আগে পালিয়ে যেত। মাইকেল রামালকে কথা দেয় সে যদি মাইকেলের দরজা খুলে দেয় তাহলে মাইকেলও তার দরজা খুলে দেবে। এবার রামাল রাজি হয় এবং অনেক চেষ্টার পরে মাইকেলের সেলের দরজার স্ক্রুগুলো উপরে তুলে দেয়। এতে মাইকেল দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এরপরে দেয়ালে টানানো চাবি দিয়ে হুইপ, চা এবং রামালকে মুক্ত করে দেয়। খ্রিস্টানেরাও ততক্ষণে আইসোলেশন সেলে পৌঁছে গিয়েছিল, তবে মাইকেলেরা তাদের কাছ থেকে পালিয়ে কন্ট্রোল রুমে চলে যায়। এরপরে রামালকে দিয়ে তার লোকদের ফোন করায় যাতে তারা পালানোর জন্য একটা গাড়ি রেডি রাখে। এদিকে লিঙ্কন জেলারকে ধরার চেষ্টা করছিল, তবে তার আগেই জেলার ISIL জঙ্গিদের সামনে পড়ে যায়। তারা জেলারকে গুলি করে মেরে ফেলে। লিঙ্কন দেয়ালের সাইডে লুকিয়ে পড়ে। তখন তার সেদিনের টোকাই বাচ্চাটার সাথে দেখা হয়। সে বাচ্চাটাকে চকলেট দিয়ে জেলারের কোমরে থাকা চাবির গোছাটা এনে দিতে বলে। বাচ্চাটা চাবির গোছায় এনে দিলে লিঙ্কন আবারও জেলে যায় এবং গেট খুলে কয়েদিদের মুক্ত করে দেয়। সে মাইকেলকে খুঁজছিল, তখন সে দেখতে পায় মাইকেল ছাদের দিকে উঠছে। সে মাইকেলকে কয়েকটা ডাক দেয়, কিন্তু মাইকেল শুনতে পায় না। মাইকেলেরা অন্য পথ দিয়ে বাইরে বেরিয়ে যায়। মুক্ত হয়ে এবার রামাল পোল্টি নেয়। তার লোকজন আসার পরে সে মাইকেলকে মেরে ফেলার জন্য তার গলায় ছুরি ধরে, তবে এই সময়ে লিঙ্কন চলে আসে এবং একটা ট্যাঙ্কের দখল নিয়ে নেয়। সবাই অস্ত্র ফেলে দিলেও রামাল মাইকেলের গলা থেকে ছুরি সরাচ্ছিল না। তখন হুইপ কথার ছলে রামালকে কনফিউজ করতে থাকে
এতে রামাল রেগে গিয়ে ছুরিটা হুইপের দিকে ধরে আর এই সুযোগে হুইপ রামালকে অ্যাটাক করে রামালের পেটেই ছুরিটা ঢুকিয়ে দেয় আর লিঙ্কন গুলি করে বাকি জঙ্গিদের মেরে ফেলে। তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং একটু সেফ জায়গায় গিয়ে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে মুলাকাত করে। এ সময় তারা টিভিতে নিউজ দেখতে পায় ISIL সরকারি স্টেশন দখল করেছে। এছাড়া তারা রামালের খুনের ব্যাপারে জেনে গিয়েছে এবং মাইকেলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, অর্থাৎ তাদের ইয়েমেন থেকে বের হওয়া এখন ডু অর ডাই পরিস্থিতিতে পরিণত হয়ে গেছে। এদিকে টি-ব্যাগ সারার কাছে এসে জ্যাকবের সাথে পসেইডনের দুই এজেন্টের ফটোটা দেখায়। ফটোটা দেখে সারাও খুব অবাক হয়। টি-ব্যাগ বলে, তুমি এতদিন নিজের শত্রুর সাথে সংসার করছিলে। সারা আতকে উঠে ভাবে, মাইক তো এখন জ্যাকবের কাছেই আছে, সে যদি মাইকের কোনো ক্ষতি করে দেয়। এই ভেবে সারা মাইককে উদ্ধার করতে ছুটে চলে যায়। অন্যদিকে পুরো ইয়েমেনে ISIL জঙ্গিরা ছড়িয়ে পড়েছে। তারা মাইকেলদের হন্যে হয়ে খুঁজছে। এমনকি তারা ঘোষণা দিয়েছে যে আবু রামালের খুনিকে ধরে আনতে পারবে তাকে 10 মিলিয়ন রিয়াল পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের ঘোষণা শুনে জঙ্গিরা মাইকেলদের খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। মাইকেলদের সবার নজর এড়িয়ে পালানো আরও বেশ কঠিন হয়ে যায়। তারা কোনো রকমে একটা ওয়ার্কশপে লুকিয়ে পড়ে এবং পরবর্তী পালানোর প্ল্যানের ব্যাপারে আলোচনা করে। বেঞ্জামিন এয়ারপোর্টে একটা প্লেনের ব্যবস্থা করছিল। সে যদি প্লেন ম্যানেজ করতে পারে তাহলে তারা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারলেই ইয়েমেন থেকে বের হতে পারবে। কিন্তু মাইকেল উত্তর পাশ দিয়ে বের হতে চাইছিল, যেটা অলরেডি জঙ্গিদের দখলে। ইয়েমেন থেকে বের হওয়ার জন্য মাইকেলের ভেতরে কোনো তারা না দেখে লিঙ্কন বিরক্ত হয়ে যায় এবং জিজ্ঞেস করে সে কেন মৃত্যুর নাটক করেছিল, ইয়েমেনে কিভাবে এসেছিল, আর কেনই বা খুনের কেসে ফেসে গেল। মাইকেল এই প্রশ্নের উত্তর দিতে চাইছিল না, তবুও লিঙ্কন জোর করায় মাইকেল জানায় তাকে বাধ্য হয়ে মৃত্যুর নাটক করতে হয়েছিল। কোম্পানির পতনের পরে পল কেলারম্যান তাদের সবার সাধারণ ক্ষমার এবং মুক্তির ব্যবস্থা করে। কিন্তু মাইকেল যখন সারাকে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল তার কয়েক সপ্তাহ আগে পসেইডন নামের একজন তাকে ফোন দিয়ে জানায় পলের তাদেরকে মুক্ত করার ক্ষমতা বা ইখতিয়ার কোনোটাই নেই। তাই পসেইডন চাইলে এখনও তাদেরকে আইনের জালে ফাঁসিয়ে সারা জীবনের জন্য জেলে ভরে দিতে পারে। এই জন্য মাইকেল সবাইকে বাঁচাতে পসেইডনের সাথে চুক্তি করে সে পসেইডনের হয়ে কাজ করবে। আর মাইকেলের মৃত্যুর নাটকটাও চুক্তিরই একটা অংশ ছিল। পসেইডন CIA এজেন্ট ছিল, কিন্তু সে মানসিক বিকারগ্রস্ত। পসেইডন ভেবেছিল সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের চেয়ে অনেক বেটার, তাই সে CIA-এর ভেতরেও 21 ভয়েড নামে একটা দল গঠন করেছিল। পসেইডন মাইকেলকে এই জন্যই টার্গেট করেছিল যাতে সে মাইকেলকে দিয়ে দুনিয়ার বিভিন্ন জেলের কয়েদিদের বের করে আনতে পারে। আর এই কাজের জন্যই সে CIA এজেন্ট হার্লান গেঞ্জকে হত্যা করে মাইকেলকে ফাঁসিয়ে ইয়েমেনের অগিজিয়া কারাগারে পাঠিয়েছিল। মাইকেল সব জেনে শুনেও পসেইডনের হয়ে কাজ করছিল যাতে লিঙ্কন এবং সারাকে আর কোনো বিপদে না পড়তে হয় এবং তার সন্তান মাইক স্বাভাবিকভাবে বড় হতে পারে। যাই হোক, এদিকে সারা বাড়িতে গিয়ে মাইককে নিয়ে চলে যাচ্ছিল, তখন হঠাৎ জ্যাকব চলে আসে। সারা জ্যাকবকে ফটোটা দেখিয়ে জিজ্ঞেস করে সে খুনিদের সাথে কি করছিল। জ্যাকব বোঝানোর চেষ্টা করে সে পরিবারের সুরক্ষার কথা ভেবে তার বন্ধুর মাধ্যমে ওদেরকে ট্র্যাক করেছিল যাতে সে একটা সমঝোতায় যেতে পারে। কিন্তু সারা জ্যাকবের কথাকে বিশ্বাস না করে মাইককে নিয়ে চলে যায়। এরপরে সারা তার বান্ধবীর বাড়িতে গিয়ে ওঠে। তখন জ্যাকব সারার বান্ধবীর মাধ্যমে আবারও সারার সাথে যোগাযোগের চেষ্টা করে এবং তাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য সুযোগ চায়। অন্যদিকে জঙ্গিরা ওয়ার্কশপে চলে এসেছিল, তাই মাইকেলরা সেখান থেকে পালিয়ে রেল স্টেশনে চলে যায়। সবাই এয়ারপোর্টে যাবার কথা বলছিল, কারণ সেখানে বেঞ্জামিন আর শিবা একজন পাইলটকে ম্যানেজ করে ফেলেছে যে তাদের দেশের বাইরে নিয়ে যাবে। কিন্তু মাইকেল এয়ারপোর্টে না গিয়ে ট্রেনে করে যাবার কথা ভাবছিল। তারা একবার যদি কার্গো সেকশনে উঠে পড়ে তাহলে কেউ আর তাদের চেক করতে আসবে না। কিন্তু ট্রেন পর্যন্ত যাওয়া অনেক রিস্ক ছিল, কারণ পুরো স্টেশন জঙ্গিদের দখলে। তবুও মাইকেলেরা এক একজন এক একটা বস্তা এবং বক্স নিয়ে পুলিশে যে ট্রেনে যাবার চেষ্টা করে, কিন্তু তবুও তাদের জঙ্গিরা চিনে ফেলে। তাই তারা স্টেশন থেকেও পালিয়ে যায়। একটু সেফ জায়গায় গিয়ে লিঙ্কন আবারও মাইকেলকে এয়ারপোর্টে যাবার জন্য বলে, কিন্তু মাইকেল বলে এখন তারা হয়তো উত্তর দিক দিয়ে সেফ এক্সিট করতে পারবে। লিঙ্কন বলে মাইকেলের হটকারী সিদ্ধান্তের জন্য সবাই বিপদে পড়বে। সবাই বলতে তাদের সাথে মাইকেলের সেলমেট হুইপ, জা এবং সিডো ছিল। তবুও মাইকেল বলে সবসময় মাথায় প্ল্যান বি রাখতে হয়, আর তাই সে এখন প্ল্যান বি ধরে এগোবে। তো আর কি করার, তারা মাইকেলকে সাথে নিয়ে উত্তর দিকে যাত্রা শুরু করে। এদিকে সারা তার বান্ধবীকে নিয়ে জ্যাকবের বন্ধু অ্যান্ড্রুর সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে জ্যাকব সারার ফোন নিয়ে ঘাটাঘাটি করতে বলেছিল কিনা। অ্যান্ড্রু জানায় জ্যাকব তাকে সারার ফোন থেকে ওই আততায়ীগুলোর লোকেশন বের করতে বলেছিল
যারা সারাকে বিরক্ত করছিল। সারা বুঝতে পারে জ্যাকব ভালো উদ্দেশ্যে কাজগুলো করেছে। এরই মধ্যে আবার জ্যাকবের ফোন আসে এবং সারাকে থানায় আসতে বলে। সারা থানায় গিয়ে দেখে ওই আততীয়রা মানে এজেন্ট এমিলি আর এজেন্ট ভ্যান পুলিশের কাছে ধরা পড়েছে আর জ্যাকবই তাদের ধরিয়ে দিয়েছে। এটা দেখে সারার জ্যাকবের ওপর থেকে সন্দেহ কেটে যায়। অন্যদিকে মাইকেলেরা পালানোর সময়ে একদল জঙ্গির সামনে পড়ে যায়, তাই তারা পালিয়ে একটা হাসপাতালে ঢুকে পড়ে। এখান থেকে পালানোর আর কোনো পথ ছিল না, তাই তারা জঙ্গিগুলোকে প্রতিহত করার জন্য একটা ট্রিক্স খাটায়। তারা একটা কঙ্কালের সাথে গ্যাসের সিলিন্ডার এবং বিস্ফোরক বেঁধে দেয়। এতে অন্ধকারে আবছা আলোয় জঙ্গিরা কঙ্কালটাকে মানুষ ভেবে গুলি চালায় এবং বিস্ফোরকগুলো ব্লাস্ট করলে তারা মরে যায়। এরপরে তারা বাইরে পালিয়ে আসে এবং বেঞ্জামিনের সাথে ফোনে যোগাযোগ করে। বেঞ্জামিন বলে সে প্লেনে বসে তাদের জন্য অপেক্ষা করছে। মাইকেল বলে তারা 20 মিনিটের ভেতরে এয়ারপোর্টে পৌঁছাবে, কিন্তু এ সময় একজন জঙ্গি এসে আচমকা গুলি চালায়। এতে সিড গুলি খায়, তবে সিড কৌশলে নিজের হাতের সাথে জঙ্গিটার হাতে হ্যান্ডকাপ আটকে দেয়। যদিও সিড মরে যায়, তবে সে বাকিদের পালানোর সুযোগ করে দেয়। এদিকে বেঞ্জামিন মাইকেলদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ততক্ষণে আরো বেশ কয়েকটা জঙ্গিদের গাড়ি এয়ারপোর্টে চলে আসে। প্লেনে বেঞ্জামিন আর শিবার সাথে বেশ কয়েকটা বাচ্চাও ছিল। মাইকেলদের জন্য আরো অপেক্ষা করলে এদের সবাইকে মরতে হতে পারে, তাই পাইলট প্লেন স্টার্ট করে দেয়। বেঞ্জামিন তাকে আর 5টা মিনিট অপেক্ষা করতে বলে। এ সময় লিঙ্কন বেঞ্জামিনকে ফোন করে চলে যেতে বলে, কারণ তারা সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারবে না, মাঝখান থেকে বাচ্চাগুলো মরে যাবে। তাই বেঞ্জামিনও তাদের কথা মেনে নেয় এবং পাইলট প্লেন আকাশে উড়িয়ে নিয়ে চলে যায়। এদিকে সারাকে আইওয়াশ করার পরের দিন সকালে পসেইডনের 2 এজেন্টকে ছেড়ে দেওয়া হয়। থানা থেকে বেরিয়ে তারা আবারও নিজেদের কাজে লেগে পড়ে। এবার তাদের প্রধান কাজ মাইকেলকে খুঁজে বের করে তাকে মেরে ফেলা। অন্যদিকে বাইরের পরিস্থিতি খারাপ হওয়ায় মাইকেলদের পালানোর জন্য স্থানীয় কারো সাহায্যের প্রয়োজন ছিল, তাই তারা শিবার পরিচিত দালাল ওমরের কাছে যায়। ওমর এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওরা ওমরকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। ওমর জানায় মরুভূমির ওই পারে ফাইসা নামের একটা জায়গা আছে, সে ওখানেই যাবে। ওখানে তার স্মাগলার বন্ধুরা থাকে। তাছাড়া ওই সাইডে ISIL এর কোনো আধিপত্য নেই, তাই জায়গাটা সেফ। তো মাইকেলেরও সাথে যেতে চাইলে ওমর বলে তার গাড়ি জিনিসপত্রে বোঝায়। গাড়িতে শুধু একটাই সিট আছে, তবে কিছু দূর গেলে একটা গ্যারেজে তার আরেকটা গাড়ি রাখা আছে। মাইকেলেরা চাইলে সেই গাড়িটা নিতে পারে, তবে গাড়িটার ব্যাটারিতে একটু সমস্যা আছে, তাই গাড়ি ধাক্কা দেওয়ার জন্য ওমর সবাইকে গ্যারেজে যেতে বলে। মাইকেল হুইপকে ওমরের ওপরে নজর রাখার জন্য সেখানে রেখে বাকিদের নিয়ে গ্যারেজে যায়। গ্যারেজে গিয়ে তারা গাড়িটাও পেয়ে যায়, কিন্তু ওমর বলেছিল গাড়ির ব্যাটারি খারাপ, অথচ গাড়িটা ঠিকঠাক কাজ করছিল। তাই তারা বুঝতে পারে তাদের ফাঁসানো হয়েছে। ঠিক ওই মুহূর্তে জঙ্গিরা তাদের ঘিরে ফেলে এবং গুলি চালাতে শুরু করে, তবে তারা দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে ওমর হুইপকে মেরে হোস্টেজ বানিয়ে রেখেছিল। সে আন্দাজ করতে পারেনি মাইকেলেরা গ্যারেজ থেকে বেঁচে ফিরবে। একটু পরেই মাইকেলেরা সেখানে চলে আসে এবং ওমরকে ধরে ফেলে। নিজেকে মুক্ত করে হুইপ ওমরকে প্রায় মেরেই ফেলছিল, তবে ওমরকে তাদের প্রয়োজন আছে, তাই তাকে জীবিত ছেড়ে দেয়। এরপরে ওমর ঠেলায় পড়ে তাদের ফাইসাদে নিয়ে যেতে রাজি হয়। ওমর তাদের সঠিক এবং সেফ রুট দিয়ে এগিয়ে নিয়ে যায়। এদিকে এজেন্ট এমিলি এবং ভ্যান NSA ব্যুরোতে যায়। NSA ব্যুরোর কাজ হলো দুনিয়ার যে কোনো জায়গায় নজরদারি করা। তারা মাইকেলদের লোকেশন ট্র্যাক করে একটা ড্রোন পাঠিয়ে তাদের ওপরে নজরদারি করতে থাকে। তারা ড্রোন ক্যামেরায় স্পষ্ট দেখতে পায় মাইকেলেরা একটা পেট্রোল পাম্পে থেমেছে। তারা জঙ্গিদের সাথে ফোনে যোগাযোগ করে মাইকেলদের লোকেশন জানিয়ে দেয়। লিঙ্কন এই সময় গাড়িতে তেল লোড করছিল আর মাইকেল পাম্পের কম্পিউটার থেকে কোনো একজনের সাথে চ্যাট করছিল। এই সময় জঙ্গিরা সেখানে চলে আসে, তাই মাইকেল পিসির ক্যামেরার সামনে তার 2 হাত দেখায়। তার 2 হাতেই ট্যাটু আঁকা ছিল। অপর পাশের লোকটাকে মাইকেল তার হাতের স্ক্রিনশট তুলে নিতে বলে। এরপরে তারা বাইরে আসে। জঙ্গিরা তখন অনবরত গুলি চালাচ্ছিল। তাদের ভেতরে শুধুমাত্র হুইপের কাছে একটা গান ছিল, তাও আবার গানে জাস্ট একটা বুলেট ছিল। জঙ্গিদের পেছনে একটা গ্যাস বা তেলের ট্রাক দাঁড় করানো ছিল। হুইপ ট্রাকে গুলি চালাতেই কন্টেইনারটা ব্লাস্ট করে এবং জঙ্গিগুলো মরে যায়। তখন তারা আবারও সেখান থেকে পালিয়ে যায়। তবে গতদিন সিটকে মেরে ফেলা সেই জঙ্গিটা তাদেরকে তাড়া করে। কিছু দূর গিয়ে মাইকেল গাড়ি থামিয়ে দেয়। আরেকটা গাড়িতে থাকা দলের বাকিরা বেশ অবাক হয়। তারাও গাড়ি থামিয়ে মাইকেলকে কারণ জিজ্ঞেস করলে মাইকেল জানায় একটু আগে ওমরের গুলি লেগেছিল আর সে মারা গেছে। ফাইসাতে যাবার ম্যাপ শুধুমাত্র ওমরই জানত।
তার মৃত্যুর কারণে ফাইসাতে পৌঁছানো আরো কঠিন হয়ে গেল। তারা এখন কি করবে আলোচনা করছিল। তখন আবার সেই জঙ্গিরা কাছাকাছি জায়গা থেকে গুলি চালাতে শুরু করে। তাই তারা আবারও গাড়ি স্টার্ট করে পালিয়ে যায়। অনেকখানি যাবার পরে মাইকেল আবারও গাড়ি থামিয়ে দেয়, কারণ তারা অন্ধের মতো এগোচ্ছিল। এমনকি তারা পূর্বে না পশ্চিমে যাচ্ছে সেটাও ভুলে গিয়েছিল। এদিকে জঙ্গিটাও তাদের পিছু ছাড়ছিল না। তার কাছে একটা AK-47 রাইফেল ছিল, তাই তার সাথে যে মোকাবেলা করবে সেই অস্ত্র মাইকেলদের কাছে নেই। এই জন্য মাইকেল একটা ট্রিক খাটায়। সে একটা গাড়িতে লিঙ্কন, হুইপ এবং যাকে ফাইসার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, আর আরেকটা গাড়ি নিয়ে মাইকেল জঙ্গিটাকে ব্যাকআপ দেয়। সে গাড়িটা নিয়ে জঙ্গিটার সামনে দিয়ে বেরিয়ে যায়। তাই জঙ্গিটাও পুরো ফোকাস তার উপরে দিয়ে তাড়া করতে শুরু করে। এদিকে লিঙ্কনারাও কোন দিক কতদূর যাবে বুঝতে পারছিল না। তখন যা খেয়াল করে একটা জায়গায় শঙ্খচিল উঠছে। শঙ্খচিলের মরুভূমির প্রতি তেমন অ্যাট্রাকশন নেই, তার মানে কাছাকাছি কোথাও জলাশয় আছে। তাই তারা এবার শঙ্খচিলকে ফলো করে এগিয়ে যায় এবং অবশেষে জলাশয়ের কাছে পৌঁছে যায়। আর সেখানেই ছিল ওমরের বলে দেওয়া জায়গা ফাইসা। গাড়িটা দেখে কয়েকটা বাচ্চা ছুটে আসে। তারা ভেবেছিল ওমর এসেছে। কয়েকজন স্থানীয় তাদের দেখে এগিয়ে আসে এবং ওমরের কথা জিজ্ঞেস করে। লিঙ্কন ওমরের মৃত্যুর কথাটা গোপন করে বলে ওমর যুদ্ধের কারণে সেফ জায়গায় সরে পড়েছে, সে পরে আসবে। তবে ওমর তাদের জন্য কিছু জিনিসপত্র পাঠিয়েছে। এটা শুনে তারা সন্দেহ করে না। এদিকে মাইকেল জঙ্গিটাকে অনেক ঘোল খাইয়ে এদিক সেদিক ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছিল। সে একটা জায়গায় গাড়িটা থামিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। এরপর জঙ্গিটা নেমে এলে মাইকেল তার ওপরে অ্যাটাক করে। হাতাহাতির এক পর্যায়ে মাইকেল তার চোখের ভেতরে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয়। তবে আচমকা জঙ্গিটাও মাইকেলের পেটে একটা বিষাক্ত ছোরা ঢুকিয়ে দেয়। এতে মাইকেলের শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়বে এবং সে মারা যাবে। তবুও মাইকেল বাঁচার তাগিদে আহত অবস্থায় ফাইসাতে যাবার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে তার গাড়ির গ্যাস ফুরিয়ে যায়। তবে মাইকেল থেমে থাকে না। সে হেঁটে দৌড়ে যতটা পারে এগোতে শুরু করে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। মাইকেলও ক্লান্ত হয়ে পড়ে। তখনই সে দূরে আতশবাজি ফুটতে দেখতে পেয়ে বুঝতে পারে ওখানেই লিঙ্কনেরা আছে। তাই সে ওই দিকে ছুটে যায় এবং অবশেষে লিঙ্কনেরা মাইকেলকে দেখতে পেয়ে উদ্ধার করে। মাইকেল জ্ঞান হারানোর আগে জানায় তাকে বিষ দেওয়া হয়েছে, তার চিকিৎসা লাগবে। কিন্তু সমস্যা হলো এখানে আশেপাশে কোনো ডাক্তার নেই। একমাত্র ডাক্তার সেখানেই আছে যেখান থেকে তারা পালিয়ে এসেছে। তাই তাদের আবারও ওই মৃত্যুপুরীতে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য লিঙ্কন বাধ্য হয়ে সারাকে ফোন দিয়ে ব্যাপারটা জানায়। সে বলে মাইকেলকে হয়তো এন্ট্রিফিজ জাতীয় কোনো বিষ দেওয়া হয়েছে, যার কারণে তার শরীরে রক্ত জমাট বাঁধছে না, ফলে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। মাইকেলের ভালো চিকিৎসা এবং প্রচুর রক্তের প্রয়োজন। লিঙ্কন জানায় তারা একটা নৌকা পেয়েছে, সেটাতে করে গ্রিসের দিকে যাচ্ছে। সারা জানায় মাইকেলের রক্তের গ্রুপ বি নেগেটিভ, মাত্র 1% মানুষের এই রক্ত রয়েছে। তাই লিঙ্কন গ্রিসে গিয়ে রক্ত খুঁজতে খুঁজতেই মাইকেল মারা যাবে। সারা বলে তোমরা গ্রিসের দিকে এগোতে থাকো, আমিও আসছি মাইকেলকে বাঁচাতে। ফোন রেখে সারা বের হতে গেলে জ্যাকব তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সারা সব সত্যি কথা জ্যাকবকে বলে দেয়। জ্যাকব সারাকে যেতে দিতে না চাইলে সারা বলে মাইকেল তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছিল, তাই সে মাইকেলের বিপদে চুপ করে বসে থাকতে পারবে না। তাছাড়া মাইকেল মাইকের বাবা, তাই মাইক তার বাবাকে দেখার আগে সে মাইকেলকে মরতে দেবে না। এই বলে সারা বেরিয়ে যায়। এদিকে লিঙ্কন আর হুইপ মাইকেলকে নিয়ে গ্রিসে এসে একটা হোটেলে ওঠে। ততক্ষণে সারাও রক্ত এবং চিকিৎসা সামগ্রী এনে মাইকেলের ট্রিটমেন্ট শুরু করে। কয়েক ঘন্টার ভেতরে মাইকেল অনেকটাই সুস্থ হয়ে ওঠে। মাইকেল তার ছেলের ফটো দেখতে চাইলে সারা মোবাইলে মাইকেল ফটো দেখায়। মাইকেল ফটো স্ক্রল করার সময়ে জ্যাকবের ফটো দেখতে পায় এবং চমকে উঠে জিজ্ঞেস করে এই লোকটা তোমার স্বামী? সারা বলে হ্যাঁ, ওর নাম জ্যাকব। তখন মাইকেল বলে জ্যাকবই হলো পসাইডন, যার জন্য তাদের লাইফ বরবাদ হয়ে গেছে। 7 বছর আগে জ্যাকবই মাইকেলকে টার্গেট করেছিল তার মাস্টারমাইন্ড বুদ্ধি এবং জেল পালানোর ক্ষমতার কারণে। সে মাইকেলকে থ্রেট দিয়ে বলেছিল সে যদি তার হয়ে কাজ না করে তাহলে সে সারা আর লিঙ্কনকে বিপদে ফেলবে। আর এই প্রমাণ দিতেই সে সারাকে ক্রিস্টিনাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করিয়েছিল। পরবর্তীতে সে মাইকেলের সাথে চুক্তি করে মাইকেল কখনোই তার পরিবারের কাছে যেতে পারবে না, আর মাইকেল যাতে সারার কাছে ফিরতে না পারে এবং মাইকেলের গতিবিধি যাতে নজর রাখতে পারে, এই জন্যই হয়তো সে পরে সারাকে টার্গেট বানিয়ে তাকে বিয়ে করেছিল। আর সারাকে বিয়ে করার জন্যই জ্যাকব 4 বছর আগে মাইকেলের সাথে বিশ্বাসঘাতকতা করে। জ্যাকব মাইকেলকে পরবর্তী কাজের ব্যাপারে আলোচনা করার জন্য একটা জায়গায় ডেকেছিল। মাইকেল জানতো না এখানে সিআইএর ডেপুটি চিফ হার্নান গেইন্সও ছিল। হার্নান গেইন্স জ্যাকব মানে পসিডনের বিরুদ্ধে তদন্ত করছিল।
তাই জ্যাকব তাকে মেরে ফেলে। এরপরে মাইকেলকে লাশটা সরাতে বলে। মাইকেল না বুঝেই লাশটা সরিয়ে ফেলে, কিন্তু জ্যাকব জায়গাটাতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। সেই ফুটেজ থেকে নিজের খুনের অংশটুকু সরিয়ে ফেলে এবং মাইকেলের লাশ সরানো ফুটেজটা দিয়ে মাইকেলকে ফাঁসিয়ে দেয়। সবটা শোনার পরে সারা আটকে ওঠে। সে জানতো না কতটা ভয়ঙ্কর একজন ক্রিমিনালের সাথে সে এতদিন সংসার করেছে। সারার খেয়াল হয় মাইক এখন জ্যাকবের কাছেই আছে। জ্যাকব যদি মাইকের কোনো ক্ষতি করে দেয় এই ভেবে সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে মাইকেলদের জন্য জায়গাটা সেফ না, তাই তারা পালানোর জন্য সমুদ্র পথ বেছে নেয়। লিঙ্কন ফার্নান্দোকে ফোন করে, কারণ ফার্নান্দো একটা কার্গো শিপে কাজ করে। সৌভাগ্যবশত ফার্নান্দোর কার্গো শিপটা এখন মরক্কোতে ছিল, যেটা লিঙ্কনদের ওই জায়গাটা থেকে কাছেই। কিন্তু ফার্নান্দোর জাহাজের মালিক তাদের নিয়ে যেতে রাজি হবে না। যদি ওরা $50,000 দিয়ে জাহাজটা ভাড়া করে তবেই সে তাদের নিয়ে যেতে রাজি হবে। সারা ব্যাপারটা জানতে পেরে আঙ্গুলে থাকা তার দাদির আংটিটা খুলে দেয়, যেটার দাম $50,000 অনায়াসই হয়ে যাবে। তো এবার তাদের দেশে ফেরার ব্যবস্থা হয়ে যায়। এরপরে সারা মাইকেলকে বিদায় জানিয়ে চলে আসে। যাবার আগে মাইকেল সারাকে পরামর্শ দেয় সে যেন জ্যাকবকে বুঝতে না দেয় যে সে তার আসল পরিচয় জেনে গিয়েছে। সারা একা ফিরে আসছে। জ্যাকব এই নিউজটা পেয়ে বুঝে যায় মাইকেল সুস্থ হয়ে গেছে আর সে আগামী 2-1 দিনের ভেতরেই দেশে ফিরবে। তাই সে তার সব লোকদের অ্যালার্ট করে দিয়ে বলে আগামী 48 ঘন্টায় আমেরিকাতে যত ফ্লাইট জাহাজ আসবে সবগুলোর ওপরে যেন নজর রাখা হয়। মাইকেল এগুলোর কোনো একটাতে করেই দেশে ফেরার চেষ্টা করবে। কয়েক ঘন্টা পরে সারা বাড়ি ফিরে আসে এবং জ্যাকবের সাথে একদম স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে। অন্যদিকে মাইকেলেরা কার্গো জাহাজে পৌঁছে যায়। ক্যাপ্টেন তাদের নিয়ে জাহাজ ছেড়ে দেয়, কিন্তু জ্যাকবের লোকেরা সবগুলো জাহাজে মাইকেলের খোঁজে ফ্যাক্স পাঠিয়ে দেয়। এমন একটা ফ্যাক্স মাইকেলেরা যে জাহাজে আছে সেই জাহাজের ক্যাপ্টেনের কাছেও পৌঁছে যায় আর সে ফোন করে জানিয়ে দেয় মাইকেল তার জাহাজে আছে। তখন জ্যাকবের এজেন্টরা নৌবাহিনীর শিল টিমকে পাঠিয়ে দেয় মাইকেলকে হত্যা করার জন্য। কিছুক্ষণের ভেতরে শিল টিম জাহাজে চলে আসে এবং পুরো জাহাজটা কবজা করে নেয়। তবে মাইকেলেরা লুকিয়ে পড়েছিল আর নাটক সাজাতে তারা ফার্নান্দোকে হাত মুখ বেঁধে রেখে দিয়েছিল। শিল টিম জাহাজের ডেকে আসলে ফার্নান্দো তাদের বোঝায় মাইকেল তাকে বেঁধে রেখে জানালা দিয়ে পালিয়ে গেছে, কিন্তু তবুও তারা জাহাজে তন্ন করে খুঁজতে থাকে। তবে মাইকেলদের খুঁজে পায় না। এরই মধ্যে জাহাজটা আন্তর্জাতিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। জাহাজ আন্তর্জাতিক জলসীমায় চলে গেলে নেভি শিলদের আয়ত্তের বাইরে চলে যাবে। তারা জ্যাকবকে ব্যাপারটা জানিয়ে দিলে জ্যাকব তাদের ফিরে যেতে বলে এবং মিসাইল অ্যাটাক করে জাহাজটা উড়িয়ে দিতে বলে। মাইকেলেরা সঠিক মুহূর্তে মিসাইল অ্যাটাকের ব্যাপারটা বুঝতে পারে, তাই তারা সমুদ্রে ঝাঁপ দেয় আর সেই মুহূর্তেই মিসাইল ব্লাস্ট করে জাহাজটা ধ্বংস হয়ে যায়। যদিও মাইকেলেরা বেঁচে যায়, তবে জ্যাকব ধারণা করে ওরা মরে গেছে। এদিকে জ্যাকব মাইককে তার এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিল। সারা বাথরুমে গিয়ে লুকিয়ে তার বেস্ট ফ্রেন্ড হেথারকে ফোন করে মাইককে উদ্ধার করে আনতে বলে। হেথার মাইককে উদ্ধার করার পরে সারাকে জানালে সারা এবার তার সিক্রেট গানটা বের করে এবং জ্যাকবের দিকে পয়েন্ট করে বলে আমি মাইককে সেফ জায়গায় সরিয়ে নিয়েছি, এখন বলো তুমি কে আর কি তোমার উদ্দেশ্য। জ্যাকব বলে আমি মাইকের কোনো ক্ষতি করার কথা ভাবিনি, কারণ আমিও তাকে ছেলের মতো ভালোবাসি, সে আমার পরিবার। তবে হেতারকে দিয়ে মাইককে উদ্ধার করার তোমার প্ল্যানটা কাজে লাগেনি, কারণ আমার লোক অলরেডি হেতারের বাড়িতে পৌঁছে গেছে এবং মাইককে পুনরায় উদ্ধার করে নিয়ে গেছে। মাইক যেহেতু এখন জ্যাকবের নিয়ন্ত্রণে আছে, তাই সারা বাধ্য হয়ে গানটা নামিয়ে রাখে এবং জ্যাকব তাকে পাশের রুমে বন্দি করে রাখে। এদিকে মাইকেলেরা ভাসতে ভাসতে হঠাৎ একটা ট্রলার দেখতে পেয়ে হেল্প চায়। এরপরে তারা ট্রলারে উঠে ড্রাইভারকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। ড্রাইভার জানায় তারা মার্সেইতে যাচ্ছে। যাবার সময়ে মাইকেলের 6 বছর আগের কথা মনে পড়ে। মিয়ানমারে একটা নতুন মিশনে যাবার আগে আলোচনার জন্য জ্যাকব মাইকেলকে ইউনিভার্সিটিতে তার অফিস রুমে নিয়ে গিয়েছিল। জ্যাকবের অফিস রুমে ফেস লক সেন্সর দেওয়া ছিল। রুমের দরজা শুধুমাত্র জ্যাকবের চেহারা স্ক্যানের পরে খুলে। তো ভেতরে ঢুকে আলোচনার সময়ে মাইকেল জানায় এবারের মিশনে সে সাথে আরেকজনকে রাখতে চায়। মাইকেল ডেভিড মার্টিন ওরফে হুইপের বায়োডাটা দেখিয়ে বলে এই ছেলেটা জেলের ভেতরে ভালোভাবে সার্ভাইভ করতে পারে, তার ভেতরে অপরাধ করার প্রবণতা অনেক বেশি, মানে সে যে কোনো অপরাধ নির্দ্বিধায় করতে পারে আর কি। এছাড়া সে পরিবার ছাড়াই বড় হয়েছে, তাই একে তারা নিজেদের কাজে পারফেক্টলি ইউজ করতে পারবে। আর সেই থেকে মূলত হুইপ মাইকেলের সাথেই আছে। যাই হোক, তারা ফ্রান্সের মার্সেই বন্দরে নামার পরে
মাইকেলের কাছে সারার মেসেজ আসে। আসলে মাইকেলকে ট্র্যাক করার জন্য সারার মোবাইল থেকে মেসেজগুলো জ্যাকবই করছিল। মাইকেল অবশ্য ব্যাপারটা কিছুটা আন্দাজ করে এবং বিচলিত হয়ে ওঠে। সে যুক্তরাষ্ট্রে যাবার জন্য অস্থির হয়ে পড়ে, কিন্তু যেহেতু সে এখনও ক্যানিয়েল আউটিস অর্থাৎ সিআইএ এজেন্টের খুনের অপরাধে সাজাপ্রাপ্ত, তাই কোনো প্লেনই তাকে তুলবে না। তাই সে আবারও কার্গো জাহাজের কথা ভাবে। লিঙ্কন বলে তারও বাড়ি ফিরে যেতে হবে, সে আরও 1 সপ্তাহ কার্গো জাহাজে কাটাতে পারবে না। লিঙ্কন মাইকেলকে জানায় 7 বছর আগে সব ঝামেলা মিটে যাবার পরে সে আর সোফিয়া মিলে একটা ড্রাইভ শপ খুলেছিল, কিন্তু পরবর্তীতে সোফিয়ার সাথে ব্রেকআপ হয়ে গেলে লিঙ্কনের জীবন আবারও ছন্নছাড়া হয়ে যায়। তখন সে আবারও অপরাধ জগতে ঢুকে পড়ে। সে জন অ্যাব্রোজির ছেলে লুকা অ্যাব্রোজির হয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় ড্রাগ ডেলিভারির কাজ করত, কিন্তু এই ড্রাগের পরিণাম ভয়াবহ হয়ে যাচ্ছিল। তাই লিঙ্কন ড্রাগের একটা বক্স ডাস্টবিনে ফেলে দেয়, যেটার বাজার মূল্য প্রায় $1 লাখ। সেই থেকে লুকা তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তবে এই মুহূর্তে পরিচিত কেউ যদি তাদের যুক্তরাষ্ট্রে পৌঁছে দিতে পারে, সেটা একমাত্র লুকাই, কারণ তাদের পারিবারিক ফ্লাইটের ব্যবসা আছে। লিঙ্কন লুকাকে ফোন দিয়ে হেল্প চাইলে লুকা বলে, বুঝছি তোর মরণে চুলকানি উঠছে, আই তোকে মলম লাগাই দেই। এত কিছুর পরেও তোর আমাকে ফোন দেওয়ার সাহস হলো কিভাবে? লিঙ্কন সমঝোতার কথা বলে জানায় সে লুকাকে $1 লাখ ফিরিয়ে দেবে, বিনিময়ে লুকা তাদের যুক্তরাষ্ট্রে পৌঁছে দেবে। টাকার কথা শুনে এবার লুকা রাজি হয়ে যায় এবং তাদের লিওনে পৌঁছাতে বলে। সেখান থেকে তাদের একটা প্লেনে তুলে দেওয়া হবে। এদিকে জ্যাকব তার এজেন্টদের নিয়ে মাইকেলকে ধরার প্ল্যান করছিল, যদিও জ্যাকব তার এজেন্টদের জানায়নি মাইকেলের সাথে তার আসল শত্রুতা কি। সে তোর বুঝিয়েছে মাইকেল একজন খুনি, দেশের শত্রু, আর সে এখন বিশ্বাসঘাতকতা করে জ্যাকবকে খুন করতে চাইছে। এই জন্যই মাইকেলকে মেরে ফেলতে হবে। জ্যাকবের এজেন্টরাও এটাকেই সত্য ধরে নেয়। একটু পরে জ্যাকবের কাছে থেরো নামের একজন আসে। থেরো একজন অ্যানালিস্ট। সেদিন মাইকেল ইয়েমেনের পেট্রোল পাম্প থেকে নিজের হাতের ট্যাটুর ফটোটা ব্লু হাওয়াই নামের কারো কাছে পাঠিয়েছিল। থেরো মূলত সেই ফটোটার অ্যানালাইসিস করতে এসেছিল। থেরো জানায় এই ফটোটা ব্লু হাওয়াইয়ের কাছে পাঠানো হলেও হতে পারে পাশাপাশি সিক্রেটলি সাবরুট দিয়ে এটা অন্য কারো কাছেও পাঠানো হতে পারে। আর এই ফটোটাতে অনেক কোড রয়েছে। ট্যাটুটাকে আরবিতে এনক্রিপ্ট করা হয়েছে। এখানে চিড়িয়াখানা যাওয়ার সময়সূচি আছে। এছাড়া ট্যাটুতে কোড আকারে ইন্টারনেটের ডিলিটেড মেসেজের লিঙ্কও আছে। স্টেগনোগ্রাফিক নামের একটা সিস্টেম আছে। মাইকেল সেটা ইউজ করে তার ট্যাটুর ভেতরে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, যেটা ডিকোড করলে সিআইএ এজেন্ট হার্লান গেইন্সের খুনের সেই ফুটেজটা বের হবে। অর্থাৎ জ্যাকব মাইকেলকে যে ফুটেজ দিয়ে ফাঁসিয়েছিল সেটাই মাইকেল জ্যাকবের বিরুদ্ধে ইউজ করবে। এগুলো জানতে পেরে জ্যাকবের মাথা ঘুরতে শুরু করে যে মাইকেল কতটা বুদ্ধি খাটিয়েছে এবং তার থেকে কত ধাপ এগিয়ে আছে। এদিকে টিব্যাগের কাছে মাইকেলের একটা চিঠি আসে। সে টিব্যাগকে বলেছে, আমি তোমার হাত ফিরিয়ে দিয়েছি, বিনিময়ে তোমাকে আমাকে একটা সাহায্য করতে হবে। আমার শীঘ্রই তোমাকে প্রয়োজন হবে, আর এই কাজটা তুমি ছাড়া আর কেউই পারবে না। মূলত কাজটা হলো টিব্যাগের একজনকে খুন করতে হবে। অন্যদিকে মাইকেলেরা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরে মাইকেল হুইপকে একটা জায়গার স্থানাঙ্ক দিয়ে শিকাগোতে চলে যেতে বলে। হুইপ মাইকেলের সাথে থাকতে চাইলে মাইকেল তাকে জানায় সে হুইপকে সেখানে বিশেষ উদ্দেশ্যে পাঠাচ্ছে। হুইপ সেখানে গেলে গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবে। তো হুইপ আর কথা না বাড়িয়ে চলে যায়। মাইকেল জানতো জ্যাকব তার ফোন নম্বর ট্র্যাক করবে, তাই সে ফোনটা ফার্নান্দোকে দিয়ে আরেকটা প্লেনে তুলে দেয়। এতে জ্যাকবের এজেন্টরা মাইকেলের খোঁজে গিয়ে দেখে মাইকেল সেই প্লেনে নেই। মাইকেলও ততক্ষণে সেফলি লুকার গোডাউনে পৌঁছে যায়। লিঙ্কন লুকাকে $1 লাখ দিতে চেয়েছিল, অথচ তাদের কাছে দেওয়ার মতো কোনো টাকাই নেই। তাই তারা একটা ফেক রেডের ড্রামা করে। গোডাউনের সামনে 3টা ফেডারেল এজেন্টের গাড়ি এসে থামতে দেখে লুকা দলবল নিয়ে পালিয়ে যায়। আসলে এই গাড়িগুলো বেঞ্জামিন এবং শিবা নিয়ে এসেছিল। যতক্ষণে লুকা আসল ঘটনা বুঝতে পারে ততক্ষণে তারা সেফলি সরে পড়ে। মাইকেল বেঞ্জামিনকে ছুটি দিয়ে দেয়। সামনে আরও বিপজ্জনক পরিস্থিতি ফেস করতে হবে, তাই মাইকেল বেঞ্জামিনকে আর রাখতে চাইছিল না। তো এরপরে মাইকেল, লিঙ্কন আর শিবা জ্যাকবের বাড়িতে যায়। মাইকেল এই কয় বছরে বিভিন্ন কৌশলে সারাকে অনেকগুলো চিঠি পাঠিয়েছিল, কিন্তু সারা একটা চিঠিরও উত্তর দেয়নি। মাইকেল ম্যানহোলের ভেতরে তাকিয়ে দেখে তার চিঠিগুলো সেখানে পড়ে আছে। অর্থাৎ সে এত বছরে যত চিঠি দিয়েছে তার একটাও সারার হাতে পৌঁছায়নি। চিঠিগুলো জ্যাকব রিসিভ করে এই ম্যানহোলের ভেতরে ফেলে দিত। মাইকেলেরা বাড়ির ভেতরে ঢুকে দেখে কেউ নেই। সারা বেঁচে আছে কিনা শিওর হবার জন্য মাইকেল সারার নম্বরে মেসেজ দেয়। সে জানতো জ্যাকবই তার মেসেজের রিপ্লাই দিচ্ছে।
তাই মাইকেল মেসেজ দিয়ে সারাকে তাদের প্রথম ডিনার ডেটের রেস্টুরেন্টে আসতে বলে। এই জায়গাটার ব্যাপারে শুধুমাত্র সারাই জানতো। তাই জ্যাকব রিপ্লাইতে যখন জায়গাটার সঠিক নামটা বলে তখন মাইকেল বুঝতে পারে সারা এখনো বেঁচে আছে এবং সে জ্যাকবের কাছেই আছে। পরের দিন জ্যাকব রেস্টুরেন্টের সামনে মাইকেলের জন্য ফাঁদ পেতে রাখে। তবে মাইকেলেরাও প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা জ্যাকবকে উল্টো বোকা বানিয়ে দেয়, কিন্তু জ্যাকব সেখান থেকে পালিয়ে যায়। তবে জ্যাকবের একটা গাড়ি সেখানে পড়েছিল। মাইকেল গাড়ির ডিকিতে রক্ত দেখে ঘাবড়ে যায়। সে গাড়ির ভেতরে একটা ড্রয়িং দেখতে পায়। মাইকেল খেয়াল করে দেখে ড্রয়িংয়ের আড়ালে এটা একটা ম্যাপ। সে ধারণা করে হয়তো তার ছেলে মাইক তার জন্য এই ম্যাপটা রেখে গেছে। এই ম্যাপটা ধরে গেলে সারা এবং মাইকের কাছে পৌঁছানো যাবে। তাই লিঙ্কন শিবাকে ফেরত পাঠিয়ে দেয় আর দুই ভাই মিলে ম্যাপ ফলো করে বেরিয়ে পড়ে। এদিকে হুইপ মাইকেলের স্থানাঙ্ক ফলো করে একটা বোটে গিয়ে ওঠে। বোটে একটা পার্সেল ছিল। পার্সেলটা খুলে সে একটা ক্যান পায়। ক্যানটা খুলে দেখে ভেতরে রক্ত। রক্ত দিয়ে মাইকেল কি করবে এটা হুইপ বুঝতে পারছিল না। তবুও ক্যানটা ডেলিভারি দেওয়ার জন্য সে সাথে নিয়ে নেয়। এরপরে হুইপ পোর্টে আসতেই তার কাছে টি ব্যাগ চলে আসে। টি ব্যাগ যখন হুইপকে হুইপ বলে ডাকে তখন হুইপ রেগে গিয়ে হুইপ বলে ডাকতে বারণ করে। সে জানায় তাকে শুধু একজনই হুইপ বলে ডাকে, আর সেটা হলো মাইকেল। তখন টি ব্যাগ বলে তোমার আসল নাম ডেড মার্টিন, তাই না? এটা শুনে হুইপ আরো রেগে যায় এবং টি ব্যাগের গলা চেপে ধরে জিজ্ঞেস করে তুমি কে? তখন টি ব্যাগ হুইপের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে জানায় তুমি আমার ছেলে। 1991 সালের দিকে ওয়েস্ট ভার্জিনিয়ায় হকিটঙ্কে একজন ওয়েট্রেসের কাছে টি ব্যাগের যাওয়া আসা ছিল। পরবর্তীতে টি ব্যাগ পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যাবার পরে সেই ওয়েট্রেসেরা খোঁজ পায়নি। টি ব্যাগ আর ওয়েট্রেসের সেই সম্পর্কের ফসলই হলো হুইপ। মাইকেল যখন একটা পার্টনারের খোঁজ করছিল তখন বেশ কয়েকজনকে অ্যানালাইসিসের পরে তার হুইপকে মনে ধরে। সে হুইপকে পর্যবেক্ষণ করার পরে তার ভেতরে টি ব্যাগের ছায়া পায়। দুজনেই যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে। দুজনেই ঠান্ডা মাথার খনি। দুজনের ভেতরেই অপরাধ প্রবণতা প্রবল। সব মিলিয়ে মাইকেল রিসার্চ করে জানতে পারে হুইপ টি ব্যাগের বায়োলজিক্যাল ছেলে। আর ঠিক তখন থেকেই মাইকেল হুইপকে নিজের পার্টনার বানিয়ে নেয়। টি ব্যাগ প্রথমবার নিজের ছেলেকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। তার ভেতরে পিতৃত্ব জেগে ওঠে, এমনকি সে আবেগে কেঁদেও ফেলে। যাই হোক, এদিকে মাইকেল ম্যাপ অনুযায়ী ঠিকঠাক বাড়িতে পৌঁছে যায়। লিঙ্কন এই সময় একটু দূরে রাস্তায় দাঁড়িয়ে নজর রাখছিল। মাইকেল জানালা দিয়ে ছেলেকে দেখতে পেয়ে নিশ্চিন্ত হতে পারে। তবে বাড়িতে জ্যাকব ছিল না, আর এখানকার পরিবেশটাও মাইকেলের কেমন অদ্ভুত লাগছিল। সে লিঙ্কনকে ফোন করতেই লিঙ্কন জানায় এইমাত্র জ্যাকব বাড়ির দিকে গেল। সে দ্রুত সারা আর মাইককে বের করে আনতে বলে। ফোন রাখতেই লিঙ্কন দেখে হঠাৎ কোথা থেকে সেখান দিয়ে লুকা যাচ্ছিল। লুকা আচমকা লিঙ্কনকে কয়েকটা গুলি চালিয়ে দেয়। লিঙ্কন গুলি খেয়ে সেন্সলেস হয়ে যায়। আর ওদিকে মাইকেল বাড়ির ভেতরে ঢোকে। সে মাইককে বলে তুমি কি জানো আমি কে? আমি তোমার আঁকা ম্যাপ পেয়েছি। এখন আমি তোমাকে আর তোমার মাকে উদ্ধার করে নিয়ে যাব। মাইক বলে সে কোনো ম্যাপ আঁকেনি, অর্থাৎ ম্যাপটা আসলে জ্যাকবই এঁকেছিল। আর মাইকেলকে এখানে টেনে এনে ফাঁদে ফেলার জন্যই জ্যাকব কাজটা করেছিল। মাইকেল ব্যাপারটা বুঝতে উঠতে না উঠতেই হঠাৎ পাশের রুম থেকে এজেন্ট এমিলি গান নিয়ে বের হয়ে আসে। তবে এজেন্ট ভ্যান এসে আবার এমিলিকে বাধা দেয়, কারণ একটু আগে সে জানতে পেরেছে সিআইএর ডেপুটি চিফ হার্লান গেইন্সকে মাইকেল খুন করেনি, বরং জ্যাকবই তাকে খুন করে মাইকেলকে ফাঁসিয়েছে। তারা এতদিন এই ভেবেই মাইকেলের পিছু নিয়েছিল যে মাইকেলই হার্লান গেইন্সকে খুন করেছে। এখন সত্যটা জানার পরে সে মাইকেলকে বাঁচাতে চায়, কিন্তু এমিলি শুধুমাত্র জ্যাকবের অর্ডারই ফলো করত। তাই কাজে বাধা দেওয়ায় সে ভ্যানকে গুলি চালিয়ে দেয়। এই সুযোগে মাইকেল পাশের রুমে চলে যায় এবং মাইককে বাইরে পাঠিয়ে দেয়। এমিলি মাইকেলকে গুলি করার জন্য পাশের রুমে চলে আসে। তবে পেছন থেকে সারা এসে এমিলিকে আঘাত করে এবং সে সেন্সলেস হয়ে যায়। কিন্তু বাইরে মাইক জ্যাকবের সামনে পড়ে যায়, আর জ্যাকব মাইককে ভুজুং বাজুং বুঝিয়ে তুলে নিয়ে চলে যায়। সারা ছেলেকে নিয়ে যেতে দেখে টেনশনে অস্থির হয়ে যায়। তারা জ্যাকবকে তাড়া করার জন্য লিঙ্কনের গাড়ির কাছে যায়, কিন্তু দেখা যায় লিঙ্কন গুলি খেয়ে পড়ে আছে। তাই তারা আগে লিঙ্কনকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে টি ব্যাগ আর হুইপ ফিরছিল। তখন হুইপ জিজ্ঞেস করে টি ব্যাগ তাকে কিভাবে চিনল। টি ব্যাগ জানায় জেল থেকে বের হবার সময়ে তাকে মাইকেল যে ফটো পাঠিয়েছিল সেই ফটোর নিচে তার জন্য কোড ল্যাঙ্গুয়েজে একটা লেখা ছিল। সেটাকে ডিকোড করলে মানে দাঁড়ায় টি ব্যাগের ছেলে মাইকেলের সাথে আছে। সেখান থেকে টি ব্যাগ একটু ঘাটাঘাটি করে আসল সত্যটা জানতে পারে। যাই হোক, একটু পরে তারা একটা লেকের ধারে আসে। সেখানে মাইকেল আর সারাও দাঁড়িয়েছিল। টি ব্যাগ মাইকেলকে জিজ্ঞেস করে এত মানুষ থাকতে সে টি ব্যাগের কাছে কেন নিজের ফটোটা পাঠিয়েছিল। মাইকেল জানায়
জানায় জ্যাকব তার সব কাছের মানুষদের উপরে নজর রাখছিল বলে সে কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। তবে জ্যাকব মাইকেলের শত্রুদের ওপরে নজর রাখছিল না, তাই মাইকেল টিব্যাগের কাছেই ফটোটা পাঠিয়েছিল। আর টিব্যাগ তো এমনি এমনি সাহায্য করার লোক না, তাই সে টিব্যাগের ছেলে এবং তার হাতকে এখানে কাজে লাগায়। যাই হোক, এদিকে জ্যাকব মাইককে তার সিক্রেট প্লেসে নিয়ে যায় এবং সেখানেই রাখে। সে মাইককে বোঝায় তার বাবা 7 বছর আগেই মারা গেছে। এখন সে যাকে দেখলো সে একজন দাগী আসামি, সে মাইকের ক্ষতি করতে চায়। এসব বলে সে মাইককে মাইকেলের ব্যাপারে ভুল বোঝায়। এ সময় মাইকেল জ্যাকবকে ফোন করে এবং মাইককে ফিরে পেতে চায়। জ্যাকব ফোন লাউড স্পিকার দিয়ে মাইকেলের সাথে এমনভাবে কথা বলে যেন মাইকেলই অপরাধী। এতে মাইকও মাইকেলকে ফোনে বলে, তুমি আমার থেকে দূরে থাকো। মাইকেল বুঝতে পারে জ্যাকব মাইকের ব্রেন ওয়াশ করেছে, তাই সে এবার পরবর্তী প্ল্যান জেনারেট করতে লেগে পড়ে। সে টিব্যাগ এবং হুইপকে একটা লোকের কাছে পাঠায় আর সারাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। জ্যাকব থেরোকে দিয়ে মাইকেলের লাস্ট ফোনের লোকেশন ট্রেস করে জানতে পারে মাইকেল একটা চিড়িয়াখানা আছে, তাই জ্যাকব সেই চিড়িয়াখানায় চলে যায়। আসলে এটা মাইকেলের একটা ট্রিক ছিল। জ্যাকব যখন চিড়িয়াখানায় যায়, মাইকেল তখন জ্যাকবের ইউনিভার্সিটির সিক্রেট অফিসে চলে গিয়েছিল। মাইকেল এখানে 4 বছর আগে একবার এসেছিল। অফিসে ঢুকতে জ্যাকবের ফেস স্ক্যানিং করা লাগে, তাই মাইকেল নিজের হাতের উল্টো দিকে হুবহু জ্যাকবের চেহারার অনুরূপ ফেস আঁকে এবং স্ক্যানারের সামনে ধরে। সেন্সর সেটাকে জ্যাকবের ফেস হিসেবে ডিটেক্ট করে মাইকেলকে ভেতরে ঢোকার অ্যাক্সেস দিয়ে দেয়। মাইকেল ভেতরে ঢুকে জ্যাকবের হার্ড ড্রাইভগুলো বের করে নেয়। জ্যাকব এখান থেকেই তার পুরো গ্রুপটাকে মডারেট করত, তাই এই হার্ড ড্রাইভে জ্যাকবের সমস্ত কাজের প্রমাণাদি রয়েছে। মাইকেল ফোন করে জ্যাকবকে ব্যাপারটা জানায়। জ্যাকব তেমন একটা ঘাবড়ায় না, কারণ তার কাছে মাইক বন্দি আছে। মাইকেল অফার দেয় আগামীকাল বিকাল 5টায় ওল্ড শিপইয়ার্ডের গোডাউনে তারা দেখা করবে। জ্যাকব মাইকেলের কাছে মাইককে ফিরিয়ে দেবে আর মাইকেল জ্যাকবকে হার্ড ড্রাইভ ফিরিয়ে দেবে। জ্যাকবও মাইকেলের অফারে রাজি হয়ে যায়। এদিকে সারা হাসপাতালে গিয়ে দেখে লিঙ্কন নেই। আসলে লিঙ্কন হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিল তার একটা অসম্পূর্ণ কাজ শেষ করতে। সে সোজা লুকার গোডাউনে চলে যায় এবং ফেডারেল এজেন্টের দিয়ে লুকাকে ধরিয়ে দেয় এবং তার সমস্ত ব্যবসা বন্ধ করে দেয়। সারা লিঙ্কনকে হাসপাতালে না পেলেও জানতে পারে গুলি খাওয়া এজেন্ট ভ্যানকেও এই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। তবে ভ্যানের অবস্থা এতটাই ক্রিটিক্যাল যে আগামীকাল সকাল পর্যন্ত সে হয়তো সার্ভাইভ করতে পারবে না। সারা ভ্যানের সাথে গিয়ে দেখা করে এবং অনুরোধ করে বলে ভ্যান যেন তার ছেলেকে খুঁজতে সাহায্য করে। এমিলি ভ্যানের গলায় গুলি করেছিল, তাই ভ্যানের কথা বলার শক্তি ছিল না। তবে সে একটা কাগজে অ্যাড্রেস লিখে দেয় যেখানে জ্যাকব মাইককে রেখেছে। সারা ভ্যানকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। অন্যদিকে টিব্যাগ আর হুইপ মাইকেলে বলে দেওয়া সেই লোকটার কাছে যায়। এই লোকটার নাম হলো ব্লু হাওয়াই। সে একজন আর্টিস্ট এবং আর্কিটেক্ট। তার একটা স্পেশাল ট্যালেন্ট আছে। সে যে কোনো জায়গাকে হুবহু কপি করে পুনরায় নির্মাণ করতে পারে। তার কাজ এতটাই নিখুঁত যে কেউ দেখে বুঝতেই পারবে না কোনটা আসল কোনটা রেপ্লিকা। তো টিব্যাগ আর হুইপ তার কাছে যেতেই সে বুঝতে পারে মাইকেল এদেরকে পাঠিয়েছে। এখন মাইকেলের এই লোকটার সাথে কি কাজ এটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এদিকে সারা ভ্যানের বলে দেওয়া অ্যাড্রেসে গিয়ে দূর থেকে জানালার কাছে মাইককে দেখতে পায়। সে দূর থেকে মাইককে চুপ করে থাকতে বলে। এরপরে লিঙ্কনের সাহায্য নিয়ে সারা মাইককে উদ্ধার করে নিয়ে আসে। অন্যদিকে নির্ধারিত জায়গায় মাইকেল আর জ্যাকব দেখা করে। মাইকেল জ্যাকবকে গান পয়েন্ট করে, কিন্তু তখনই আড়াল থেকে এমিলি বেরিয়ে আসে এবং মাইকেলের দিকে গান পয়েন্ট করে। তখন জ্যাকব মাইকেলের গানটা কেড়ে নেয়। সেই মুহূর্তেই আবার মাইকেলকে ব্যাকআপ দিতে আড়াল থেকে টিব্যাগ এবং হুইপ বেরিয়ে আসে। তবে আচমকা এমিলি হুইপের পায়ে গুলি চালিয়ে দেয় এবং তাদের গানগুলো কেড়ে নিয়ে অবরুদ্ধ করে রাখে। এই সময় পুলিশের জিপের সাইরেন শোনা যায়। জ্যাকব বলে সে এফবিআই এজেন্টদেরকে ফোন দিয়ে লোকেশন জানিয়ে দিয়েছে। তারা এখন মাইকেলকে গ্রেপ্তার করে নেবে। আর মাইকেল যদি বাঁচতে চায় তাহলে যেন জ্যাকবকে হার্ড ড্রাইভটা দিয়ে দেয়। এই সময় হুইপ বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে এমিলিকে অ্যাটাক করে, কিন্তু এমিলির হাতে গান ছিল, তাই সে হুইপের পেটে শুট করে দেয়। টিব্যাগ হুইপকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জ্যাকব মাইকেলকে আবারও জিজ্ঞেস করে হার্ড ড্রাইভ কোথায়। মাইকেল জানায় পাশের রুমে আছে। এই বলে সে জ্যাকবকে অন্য পাশে টেনে নিয়ে যায়। পুত্রের মৃত্যু শোকে টিব্যাগ এমিলিকে মেরে ফেলে। এরপর টিব্যাগের চোখের সামনেই হুইপ ধুকে ধুকে মরে যায়। টিব্যাগের এমনই ভাগ্য, যদিও বা সে দুনিয়ায় একমাত্র আপনজনকে খুঁজে পেল, অথচ সেও তার কাছে একদিনে বেশি রইল না। এ সময় এজেন্টরা সেখানে পৌঁছে যায় এবং এমিলিকে খুনের দায়ে টিব্যাগকে আবারও গ্রেপ্তার করে নেয়।
এদিকে জ্যাকব বুঝতে পারে মাইকেল তার সাথে তালবাহানা করছে। এ সময় মাইকেলের কাছে ফোন আসলে জ্যাকব সেটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। ফোনটা সারা করেছিল। সারা জানায় সে মাইককে উদ্ধার করে নিয়েছে, এখন আর কোনো টেনশন নেই। মাইকেল এই সময় দৌড় দিয়ে আরেক সাইডে চলে যায় এবং দৌড়ানোর সময়ে একটা কালো জ্যাকেট পরে নেয়। এরপরে ছোট একটা দরজা দিয়ে বেরিয়ে যায়। জ্যাকবও তাড়া করে ছোট দরজা দিয়ে বেরিয়ে এসে মাইকেলকে পেছন থেকে গুলি করে দেয়। তখন মাইকেল গুলি খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। আর ঠিক ওই মুহূর্তেই জ্যাকব জায়গাটা দেখে চমকে ওঠে। এই জায়গাটাকে অবিকল সেরকম সেট আপ করা হয়েছে জ্যাকবের হার্লন গেন্সকে খুনের সময়ে যেরকমটা ছিল। আসলে মাইকেল ব্লু হাওয়াইকে দিয়ে এই জায়গাটারই পুনর্নির্মাণ করেছিল এবং জ্যাকবকে সেই পরিস্থিতিতে ফেলেছিল যাতে সেদিনের ঘটনাটা আবারও রিক্রিয়েট হয়। কয়েক সেকেন্ড পরে মাইকেল আবারও উঠে পড়ে, কারণ তখন কৌশলে মাইকেল নিজের যে গানটা জ্যাকবকে দিয়েছিল সেটা একটা ফেক গান ছিল, তাই মাইকেলেরও কোনো ক্ষতি হয়নি। আর মাইকেল যে জ্যাকেটটা পরেছিল এরকম জ্যাকেট খুনের সময়ে হার্লন গেন্সও পরেছিল। এখানে লাগিয়ে রাখা ক্যামেরাগুলোতে জ্যাকবের গুলি করার সিনটা রেকর্ড হয়ে গেছে। জ্যাকব যেহেতু 4 বছর আগে মাইকেলকে ফাঁসানোর জন্য তার নিজের ফুটেজগুলো সরিয়ে ফেলেছিল, তাই মাইকেল আজ জ্যাকবের এই ফুটেজটা দিয়ে আগের মিসিং পার্টটাকে পূরণ করতে পারবে। সব বুঝতে পেরে জ্যাকব ঘাবড়ায় না। সে বলে এখনই এফবিআই এজেন্টরা এখানে চলে আসবে আর ওরা মাইকেলের এই সেটআপটা দেখে কাহিনী বুঝে যাবে। কিন্তু মাইকেল তো এতটা কাঁচা খেলোয়াড় ছিল না। এই ছোট জায়গাটা আসলে একটা ট্রাকের কন্টেইনার। ব্লু হাওয়াই কন্টেইনারের ভেতরেই নিজের সেটআপটা সাজিয়েছিল যাতে কাজ শেষে তারা এখান থেকে কন্টেইনারটা সরিয়ে নিতে পারে এবং আর কোনো ট্রেস না থাকে। আর কন্টেইনারটা গোডাউনের দরজার সাথে রাখা হয়েছিল যাতে মাইকেল সহজেই ফাঁদ পেতে জ্যাকবকে এখানে টেনে আনতে পারে। জ্যাকব ব্যাপারটা জানতে পেরে এবার চমকে ওঠে। এ সময় ড্রাইভিং সিটে থাকা ব্লু হাওয়াই ট্রাকটা স্টার্ট করে দেয়। মাইকেল তার সেটআপ নিয়ে চলে যাচ্ছিল দেখে জ্যাকব তাকে চেপে ধরে এবং টেনে আবারও গোডাউনের ভেতরে নিয়ে আসে। তবে ব্লু হাওয়াই কন্টেইনারটা নিয়ে চলে যায় এবং ওটার আর কোনো ট্রেস থাকে না। জ্যাকব আর মাইকেলের মধ্যে ফাইট শুরু হয়। তবে একটু পরেই এফবিআই এজেন্টরা এসে মাইকেলকে ক্যানিয়াল আউটিস হিসেবে গ্রেপ্তার করে। জ্যাকব ভেবেছিল সে বেঁচে যাচ্ছে, কিন্তু জ্যাকবকে চমকে দিয়ে আরেক দল ফেডারেল এজেন্ট এসে তাকে হার্লন গেন্সকে হত্যার জন্য গ্রেপ্তার করে। জ্যাকব প্রমাণ চাইলে তারা জানায় জ্যাকবের ইউনিভার্সিটির অফিস রুমে হার্লন গেন্সের রক্তের ট্রেস পাওয়া গেছে। আসলে মাইকেল হুইপকে দিয়ে শিকাগো থেকে যে রক্তের ক্যানটা আনিয়েছিল সেটার ভেতরে হার্লন গেন্সের রক্ত ছিল। মাইকেল গতদিন যখন জ্যাকবের অফিসে হার্ড ড্রাইভ আনতে যায় তখনই সে অফিসের বিভিন্ন জায়গায় হার্লন গেন্সের রক্ত লাগিয়ে দিয়ে এসেছিল। তার ওপরে ভিত্তি করেই জ্যাকবকে তারা গ্রেপ্তার করে। যাই হোক, সিআইএর পরিচালক মাইকেলকে প্রাইভেটলি জিজ্ঞাসাবাদ করে। মাইকেল তাকে বুঝিয়ে দেয় জ্যাকব কিভাবে হার্লন গেন্সকে খুন করে তাকে ফাঁসিয়েছিল। এছাড়া কিছুদিন আগে ইয়েমেনের পেট্রোল পাম্প থেকে মাইকেল ব্লু হাওয়াইকে নিজের ট্যাটুর যে ছবিটা পাঠিয়েছিল তার পাশাপাশি সিক্রেটলি মাইকেল সাবরোড দিয়ে একই ছবি সিআইএর পরিচালকের কাছেও পাঠিয়েছিল। তাই সে মাইকেলের ছবির কোডগুলো অ্যানালাইসিস করে আগে থেকে জ্যাকবের ওপরে ইনভেস্টিগেশন শুরু করেছিল। তাছাড়া গতদিন তারা জ্যাকবের অ্যানালিস্ট থেরোকেও গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইএ জ্যাকবের পসেইডন পরিচয় এবং তার বানানো 21 ভয়েড গ্রুপের ব্যাপারেও জানতে পেরেছে। পাশাপাশি মাইকেলকে ফাঁসানোর ব্যাপারেও থেরো মুখ খুলেছে। তাই সবকিছু বিবেচনায় সিআইএ পরিচালক মাইকেলকে হার্লন গেন্সের খুনের অভিযোগ থেকে মুক্ত করে দেয়। সিআইএ পরিচালক মাইকেলের মেধা দেখে ইমপ্রেস হয়ে গিয়েছিল, তাই সে মাইকেলকে সিআইএ ডিপার্টমেন্টে জয়েন করার অফার দেয়। কিন্তু মাইকেল না করে দেয়, কারণ বাকিটা জীবন সে ফ্যামিলির সাথে শান্তিপূর্ণভাবে কাটাতে চায়। যাই হোক, এরপরে কয়েকদিন কেটে যায়। মাইকেল, সারা, মাইক, লিঙ্কন সবাই বিচের ধারে বসে আনন্দ করছিল। তাদের সাথে শিবাও ছিল, কারণ শিবা আর লিঙ্কন এখন রিলেশনে জড়িয়ে পড়েছে। অবশেষে তারা সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে এখন ফ্যামিলি নিয়ে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে বাঁচতে পারবে। এদিকে জ্যাকবকে ফক্স রিভার জেলে পাঠানো হয়। জ্যাকবকে যে সেলে ঢোকানো হয় সেই সেলে আগে থেকেই টি-ব্যাগ ছিল। টি-ব্যাগকে দেখেই জ্যাকবের হুঁশ উড়ে যায়। সেই সাথে প্রিজন ব্রেক সিরিজেরও এখানেই সমাপ্ত হয়ে যায়। দর্শক, এটি ছিল প্রিজন ব্রেকের সর্বশেষ সিজন। প্রিজন ব্রেকের 5টি সিজনের মোট 90টি এপিসোড আমরা এক্সপ্লেন করলাম। এত বড় একটা সিরিজ এক্সপ্লেন করা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল, তবু এটা সম্ভব হয়েছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। এই সুন্দর সিরিজটির এক্সপ্লেনেশন আপনাদের উপহার দিতে পেরে আমরাও আনন্দিত। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও ভালো ভালো মুভি এবং সিরিজের এক্সপ্লেনেশন আপনাদের উপহার দেব। তাই আপনারা আর কোন মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন চান আমাদের জানিয়ে দিন এবং সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।